যাই হোক, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো, কারণ আমাদের টাইম হয়ে গেছে। আমরা এতক্ষণ ধরে আপনাদের যে সমস্যাগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, আলোচনা করছিলাম প্রায় আধা ঘন্টার উপরে আমাদের হয়ে গেছে। এখন ক্লাস টাইম হয়েছে, এজন্য আমাদের রেকর্ডিং ভার্সনটাও এখন অন করা হয়েছে। আহ, কারণ আপনাদের যে সলিউশন গুলো করি, এটা রেকর্ড করা হয় না, শুধুমাত্র আমাদের লেকচারটা রেকর্ড করা হয়। তা আশা করা যায় যে এখন আমরা শুরু করতে পারি, কারণ আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এরপরে আমরা শুরু করলে, যদি আপনাদের শেষের দিকে আবার যেগুলো আজকে করাবো প্রশ্ন, সেখানের অ্যান্সারের সময় আমরা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। এখন আপাতত আমরা আর প্রশ্ন নিচ্ছি না, কারণ যাদের প্রশ্ন ছিল তারা কিন্তু আগে এসে জয়েন করেছেন। আমাদের ঘোষণা ছিল যে 7:30 থেকে 8টা পর্যন্ত আমরা প্রশ্ন নেব, আধা ঘন্টা আমরা প্রশ্ন নিয়েছি, এরপরে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো এখন অলরেডি 8টা বেজে গেছে, এই জন্য আমরা টাইম ওয়েস্ট করবো না। আমাদের প্রপার টাইম যেটা আমাদের ডিক্লেয়ার ছিল, যেভাবে সেভাবে করে আমরা অন্তত এই 4-5 দিন আছে আমাদের, আর 4 দিন ভিতরে আমরা ক্লাস পাচ্ছি, এই ক্লাসগুলো যাতে আমরা সেইভাবে করতে পারি ইনশাআল্লাহ। আপনাদের মান বন্টন, পরীক্ষার সাজেশন বা যাবতীয় যে সাপোর্ট গুলো আছে, এগুলো আমরা আপনাদেরকে জানাই দেওয়া হবে টাইম টু টাইম। আমাদের যে আমাদের যে প্ল্যানিং আছে, 36 আওয়ারের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুসারে আপনি পড়েন। আপনার আগের থেকে ম্যাথ ধরার দরকার নাই, অ্যাকাউন্টিং ধরার দরকার নেই, আমরাই কিন্তু সেখানে প্ল্যানিং এ সবকিছু রেখেছি, ঠিক আছে। আপনাদের গ্রুপে শীট দেওয়া আছে, আমি একটু আগে আবার রিপিট শীটটা শেয়ার করেছি অনেকে। আমরা শুধুমাত্র এমন প্রশ্নগুলো করব যে যখন ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস রিলেটেড। সকল প্রশ্নের উত্তরটা কিন্তু ইতিপূর্বে আমরা দিয়েছি। তারপরে আমি আবারও লেকচার শীটটা শেয়ার করছি, সবাইকে দেখেন আপনার গ্রুপে লেকচার শীটটা শেয়ার করা আছে। ঠিক আছে, আর আমরা অলরেডি সকল অ্যাডমিশন অফ করে দিয়েছি, যেহেতু আপনাদের ব্যাচে অলরেডি বেশি পার্টিসিপেন্ট হয়ে গেছে। আমরা আরো কম নেওয়ার ইচ্ছা ছিল, তারপরেও অনেক বেশি হয়ে গেছে। এখন অলরেডি আমরা অ্যাডমিশন ক্লোজ করে দিয়েছি। অনেকে আজকে আমাকে ফোন দিচ্ছেন, তারপর আমরা বলছি না, আমরা অ্যাডমিশন নিতে পারবো না, প্রয়োজনে আপনাদেরকে সাজেশনটা আমরা দিয়ে দিব গ্রুপে। এই জন্য অ্যাডমিশন অলরেডি আমরা ক্লোজ করে দিছি। সো আপনাদের এখানে আর নতুন পার্টিসিপেন্ট আশা করা যায় আসবে না। আমরা যে কয়জন আছেন এখানে, এটাই আমরা কমপ্লিট করবো আশা করা যায়। যারা কোনো টপিক ক্লিয়ার হচ্ছে না, প্রথমে আমাদের রেকর্ডেড ভার্সনটা দেখবেন, আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যদি প্রশ্ন থাকে, আপনি আগামীকাল আবার কিন্তু আমরা 7:30 থেকে 8টা পর্যন্ত আপনাদের প্রশ্নগুলো শুনবো, তারপর আমরা ক্লাসটা শুরু করবো। ঠিক আছে, আজকে আমাদের প্রশ্ন অ্যান্সার পর্ব শেষ হলো, আমরা ক্লাস শুরু করছি। আর ক্লাস শেষের দিকে আবার আমরা আপনাদের প্রশ্ন নিব। আর পড়ানোর মাঝে যদি কোনো বিষয় না বুঝে আছে, ওটা সাথে 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 প্রশ্ন করবেন, ওটা আমরা ইনিশিয়াল আনসার দিব। একটা প্রশ্ন পড়ানো শেষ হবে, তারপরে ওই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আমি বলবো যে এটা বুঝতে পারছেন কিনা এবং প্রশ্ন আছে কিনা। কিন্তু একদমই যখন আমরা একটা আলোচনা করতেছি, এর মাঝে প্রশ্ন না করাটাই ভালো। এখন আসেন, আমরা গত 2 দিনে 8টা প্রশ্ন আমরা শেষ করেছিলাম। দুটি সেশনে আমরা 8টা প্রশ্ন শেষ করেছিলাম। এরপরে আজকে আমরা নবম প্রশ্ন যাব। আমরা দাগিয়ে দিব যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো আমরা দাগিয়ে দেব। দেখেন, বিজনেস, ব্যবসা থেকে আমরা এখন প্রশ্নটা পড়ব। এটা হচ্ছে আমাদের 32 নম্বর পৃষ্ঠায়, আমাদের সাজেশন আছে, তার 32 নম্বর পৃষ্ঠায় আমরা এই প্রশ্নটা পড়ব। এখানে দেখেন, এই প্রশ্নের কিন্তু কয়েকটা অংশ আছে, কয়েকটা অংশ আছে। তা কয়েকটা অংশের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কিছু অংশ আছে, আবার কম ইম্পর্টেন্ট কিছু অংশ আছে। এটা কিছু শর্ট নোট আকারেও আসতে পারে, ব্রড প্রশ্ন আসতে পারে আমাদের। 8 নংটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা একটা বেশি পড়েছিলাম, 7 হওয়ার কথা ছিল, আমরা 8টা পড়েছি। যেহেতু টাইম ছিল, আমরা একটা বেশি পড়েছিলাম। আপনি রেকর্ডেড দেখে নেবেন, আমরা 8টা ওখানে পড়েছি।
প্লিজ এখন একটু সবাই প্রশ্ন করাটা বন্ধ করি, তাহলে আমাদের ক্লাসটা অগ্রসর হবে। আপনারা যদি এভাবে প্রশ্ন করতে থাকে তাহলে আসলে আমরা ক্লাসে অগ্রসর হতে পারবো না, কারণ আপনাদের প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু অযথা যে প্রশ্ন রিলেট না সেই প্রশ্ন না করাটাই ভালো। দেখেন, ব্যবসা বা পেশা খাতের আয় বলতে কি বোঝায়? তাহলে মধ্যে যারা ব্যবসায়ী আছেন এবং পেশাজীবী আছেন তাদের জন্য এটা প্রযোজ্য হয়। এরপর ব্যবসার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ, অনুমোদনযোগ্য খরচ, এই দুটো সেকশন খুবই ইম্পর্টেন্ট। ব্যবসা ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ যেটা আছে এটা সেকশন 49-এ দেওয়া আছে। 49-এর বিষয়বস্তু হচ্ছে অনুমোদনযোগ্য খরচ সমূহ, যে খরচ ব্যবসায়ীদের ক্ষেত্রে অ্যালাউ করা হয়। আর 55-এর বিধানটা হচ্ছে যে খরচকে অ্যালাউ করা হয় না, গ্রহণ করা হয় না। এখানে কিন্তু আমাদের অনেকগুলো খরচের কথা বলা আছে, এগুলো মোটামুটি আমাদের লিখতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নের কয়েকটা অংশ দেখেন। এরপর হচ্ছে ব্যবসায় লোকসান সমন্বয় এবং জেড টানা। যদি ব্যবসায় আমাদের লোকসান হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সমন্বয় করতে পারি এবং জেড টানতে পারি, এটা বিধান আছে। এরপর হচ্ছে অবচয় ভাতার বিধান। তাহলে এইগুলো কিন্তু শর্ট নোট আকারেও আমাদের আসতে পারে। আমাদের একটা ব্রড প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো শর্ট নোট হতে পারে, অনেকগুলো আমাদের প্রশ্ন হতে পারে, অথবা ব্রড প্রশ্ন না হয় এটা কিন্তু শর্ট নোট আকারেও বা 2 মার্কের প্রশ্ন বা 1 মার্কের প্রশ্নও আসতে পারে। ঠিক আছে? তাহলে এটা যেহেতু এখানে অনেকগুলো টপিক আছে, ইম্পর্টেন্ট আছে, তাহলে আমরা এটাকে 2 স্টার মার্ক করি। সবার যাদের খাতা কলম আছে এটাকে আমরা 2 স্টার মার্ক, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, একদম কম না। কিন্তু 3 স্টার মানে না, এটা 2 স্টার মানে ইম্পর্টেন্ট। এখন আসেন, ব্যবসা আয় বলতে কি বোঝায়? আমরা সহজেই বুঝি, ব্যবসা আয় বলতে বোঝায় করদাতার আয় বর্ষে পরিচালিত ব্যবসা হতে কোনো লাভ বা মুনাফা। ব্যবসায় লাভ বা মুনাফা, এটা তো ব্যবসা আয় হবেই। এটা তো সবাই ওয়েল নন জানে যে পরিচালিত ব্যবসা হতে আমাদের যেটা লাভ হবে বা মুনাফা হবে এটা হচ্ছে ব্যবসায়ী আয়, ইনকাম ফ্রম বিজনেস। ঠিক যদি কোনো পেশাজীবী বা ব্যবসা সংগঠন থাকে, তাদের কাছ থেকে যদি কোনো আয় হয় এটাও ব্যবসা আয় হিসেবে কাউন্ট হবে। তাহলে দেখা যাচ্ছে যে একটা সংগঠন তাদের সদস্যদের বিভিন্ন সার্ভিস প্রদান করে, সদস্যরা তাদেরকে ফি দেয়। এখন এই সদস্যরা যে ফি দেয় এটা ব্যবসায়ী সংগঠনের বা ওই পেশাজীবী সংগঠনের আয়। যেমন ধরেন আপনার ট্যাক্স লয়ার ফর্ম আছে বা ভ্যাট ফর্ম আছে, তারা কি করে সদস্যদের কাছ থেকে একটা ফি নিচ্ছে, তাহলে ওই ফিটা কিন্তু ওই ফর্মের আয় হবে। এরপরে ব্যবসায়িক সম্পর্ক থাকার কারণে, যদি আপনি দেখেন অতীত হোক বর্তমান হোক বা ব্যবসায়িক সম্পর্কের কারণে যদি আপনার কোনো সুবিধা পাওয়া যায় এটাও ব্যবসায়িক আয় হবে। দেখা যাচ্ছে যে ডাক্তারদের হঠাৎ করে তারা একটা বড় গিফট দেয়, কেন দেয়? একটা তার সাথে সম্পর্ক আছে। বা ব্যবসায়ীরাও দেখা যাচ্ছে একটা গিফট আপনাকে নিয়ে আসে, দেখা যাচ্ছে 5 লাখ টাকার গিফট, কারণ আপনার বিজনেসের সাথে ওই ব্যক্তির সম্পর্ক আছে, সে আপনাকে দিয়ে মার্কেটিং সিস্টেমটা চালু করাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা কি হচ্ছে, আমাদের সম্পর্কের কারণে তাকে দেয়া হচ্ছে, এমনিতে তার কাছে কোনো আহ, বিষয় নাই। এই সম্পর্কের কারণে যেহেতু দেয়া হচ্ছে তাহলে আমাদের এটাকে ব্যবসা আয় হিসেবে গণ্য করা হবে। এরপর ম্যানেজমেন্ট ফি। ব্যবসায় আমরা যখন এই ব্যবসা, এটা কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে, ম্যানেজমেন্ট ফি মানে কি? ব্যবসায়িক সম্পর্কের কারণে ধরেন আমার সাথে আপনার পারিবারিক রিলেটেড কোনো সম্পর্ক নাই, আপনার আত্মীয় সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি একটা ব্যবসা করি, আপনি আর একটা ব্যবসা করেন, আপনার প্রয়োজনে আমাকে মার্কেটিং এর উদ্দেশ্যে 5 লাখ টাকা গিফট করলেন। এখন আপনি কেন গিফট করলেন? ওই আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে, আপনার সাথে আমার বিজনেস হয়। তাহলে ওই যে 5 লাখ টাকা আমাকে দিলেন, এটা অর্থ হোক বা যাই হোক না কেন, বা একটা গাড়ি গিফট করলেন, তাহলে এই গাড়িটা আমার ইনকাম হিসেবে ইনকাম হিসেবে কাউন্ট হবে, কারণ এটা ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে আমার কাছে আসছে। যেখানে যদি ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে এরকম কোনো গিফট হয় তাহলে আমাদের ব্যবসায়িক ইনকাম হিসেবে কাউন্ট। এরপরে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট ফি, যেটাকে আমরা মুদারাবাও বলি, যে একজনের টাকা আছে কিন্তু বিজনেস করতে পারে না, তখন বিজনেসটা আরেকজনকে দিয়ে করায়, তখন ওই ব্যক্তি যিনি বিজনেস ম্যানেজমেন্ট করে দেন তিনি একটা ফি পান, সেই ফিটা তার ইনকাম হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে? এরকম অনেকগুলো ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তাদের এটা ইনকাম হিসেবে কাউন্ট হবে।
এখান থেকে মোটামুটি আপনি 4-5টা পয়েন্ট মনে রাখবেন। যেমন লিজ, লিজের বিপরীতে ব্যাংক, বীমা, এই প্রতিষ্ঠান থেকে যদি কোনো অর্থ পাওয়া যায়, তাহলে এটাও ব্যবসায়ী ইনকাম হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে। এরপরে এই 5 নম্বরটা লিখবেন যে তৃতীয় তফসিলে আমাদের মুদ্রা নগদায়ন আছে। দেখা যাচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট ফি মানে যারা, আপনি তো ব্যবস্থাপনা কোম্পানি যারা করেন, যারা নিজেরা ব্যবসা করেন না কিন্তু তারা ম্যানেজমেন্ট করে দেয়। যেমন অনেকে আছে যৌথভাবে একটা বিজনেস করছে, বলতেছে যে আপনি ইনভেস্টমেন্ট করেন, আমি এই প্রজেক্টে উঠাই দিচ্ছি। দেখা যাচ্ছে 10% সে সার্ভিস চার্জ নেয়, যে এখানে আমাদের সার্ভিস চার্জ 10%, এই সার্ভিস চার্জ বা ফি, এটা তার ম্যানেজমেন্ট ফি, এটা ইনকাম হিসেবে কাউন্ট হয়। তৃতীয় তফসিলে আমাদের নগদায়িত যে রিলাইজ গেইন আছে, গেইনটা তো বুঝতে পারছেন। রিলাইজ গেইনটা হচ্ছে যে আমার, ধরেন কি আছে, আমার ডলার আছে, এই ডলার কিনেছিলাম 100 টাকা, এখন বিক্রি করছি 120 টাকা, তাহলে এখানে আমার কি হচ্ছে, লাভ হচ্ছে। এই লাভটা হচ্ছে আমার ইনকাম হিসেবে কাউন্ট হবে। আমি যে 20 টাকা ইনকাম করলাম, কারণ এটা হচ্ছে এই মুদ্রা যে লেনদেন, এটার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়। বন্ধ হয়ে যায় ব্যবসা থেকে যদি কোনো ইনকাম থাকে, তাহলে এটা ব্যবসায়িক আয় হিসেবে কাউন্ট হবে। দেখা গেছে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আপনি পাওনাদার ছিল, তার সে 10 লাখ টাকা আপনাকে দিয়েছে, অথবা কোনো ইনকাম পরে আসছে, এটা বাকি ছিল, অথবা আপনার কিছু ইকুইপমেন্ট ছিল সেটা সেল দেওয়া হয়েছে, পরে ইনকাম আসতেও পারে। তা এটাকে কিন্তু আমাদের আয় হিসেবে গণ্য হবে। তাহলে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা থেকে আমাদের আয় হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখেন এখানে 6-7টা বললাম, আপনার যদি 2 মার্কের প্রশ্ন আসে, এত কিন্তু আপনি লিখতে পারবেন না ব্যবসা আয়টা। এজন্য খুব সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট গুলো লিখবেন। যেমন 1 নম্বর, এখানে 4-5টা পয়েন্ট আপনি যেভাবে আমি দাগিয়েছি। রিলাইজ গেইন মানে হচ্ছে আপনার যদি লাভ হয়, মুদ্রা বিনিময় করে আপনার যদি লাভ হয়, ডলার এক্সচেঞ্জ করে আপনার যদি লাভ হয়, তাহলে এই যে একটা মুদ্রা থেকে আরেকটা মুদ্রা যদি কনভার্ট করে আপনার লাভ হয়, তাহলে রিলাইজ গেইন। তাহলে আমরা এটা কয়েকবার রিপিট করলাম। 1 নম্বর হচ্ছে বিষয়টা, ব্যবসা থেকে যে কোনো প্রকার লাভ বা মুনাফা, এটা মূলত ব্যবসা আয়। মূল পয়েন্টটা হচ্ছে এটা, অন্তত আপনাকে এটা মনে রাখতে হবে, ব্যবসা থেকে যে কোনো, আপনার পরিচালিত, আপনার পরিচালিত ব্যবসা থেকে যে কোনো প্রকার লাভ হোক মুনাফা হোক, এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে। এরপরে দ্বিতীয় বলছে সংগঠন যদি কোনো ফি নেয়, এটা ইনকাম ফ্রম বিজনেস। তৃতীয় নম্বরে বলছে যদি আপনার বিজনেস রিলেশনের মাধ্যমে কোনো গিফট টিফট এরকম আসে, কোনো সুবিধা পান, এগুলো কিন্তু আমাদের বিজনেস ইনকাম। বিজনেসের রিলেশনের ভিত্তিতে যদি আপনাকে কোনো বেনিফিট দেওয়া হয়, হয় টাকা দিক অথবা গাড়ি দিক অথবা কোনো সম্পত্তি আপনাকে দেওয়া হয়, এটা কিন্তু আমাদের ইনকাম ফ্রম বিজনেস হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে। এরপর যারা ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের ফিটা বিজনেস ইনকাম হিসেবে কাউন্ট হবে। আহ, আপনি যদি ব্যাংক বা এরকম আর্থিক প্রতিষ্ঠানে লিজ দিয়ে থাকেন, সেখান থেকে যদি অতিরিক্ত অর্থ প্রাপ্ত হন, এটাও বিজনেস ইনকাম হিসেবে কাউন্ট হবে। বন্ধ হয়ে যাওয়ার থেকে আপনাকে বিজনেস ইনকাম হিসেবে কাউন্ট। এরপরে 49 সেকশন, এই সেকশনটা আপনার মোটামুটি ইম্পর্টেন্ট, বাট এটা আপনি এমনিতেই লিখতে পারবেন। এমনিতে কেন বললাম লিখতে পারবেন বলেন তো? কারণ হচ্ছে ব্যবসা থেকে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন খরচ, কোন খরচগুলো ব্যবসায় বিয়োজন হবে, বিয়োগ করতে পারবেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে বলা আছে প্রথমে সমস্ত খরচ, যা যা খরচ আছে ব্যবসায় সব আপনি মাইনাস করতে পারবেন, বিয়োজন করতে পারবেন। এরপরে সেকশন এর বিপরীত হচ্ছে 55। এই 49-এর বিপরীত হচ্ছে সেকশন 55। সেকশন 55-তে এসে এবার বলে দিবে না, এইটা আপনি খরচ অ্যালাউ হবে না, বা এটা আপনার কাছে অ্যালাউ করা হবে না। তাহলে দেখা যাচ্ছে 49টা কিন্তু আপনার জন্য খুব কঠিন হবে না, এটা আপনি এমনিতেই লিখতে পারবেন। কিন্তু যদি আপনার এর পরবর্তীটা আসে 50, সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায়। তাহলে 49-এ আমাদের কি বলা আছে? 49-এ আমাদের বলা আছে কোন খরচগুলো ব্যবসা থেকে আমরা
বিয়োজন করতে পারবো, বাদ দিতে পারবো, সেই খরচের লিস্টটা আমাদের কাছে চেয়েছে। এখন যদি আপনি চিন্তা করেন যে কোন খরচগুলো আমরা বাদ দিব, একদম সাধারণ সকল খরচ, কাঁচামাল যা কিনি আমরা মজুদ ব্যবসার উদ্দেশ্যে, সকল কাঁচামাল বাবদ যে খরচ, এই খরচগুলো আমরা বাদ দিতে পারবো। এক নম্বর খরচ, কাঁচামাল ক্রয়ের নিমিত্তে যত পণ্য ক্রয় করেছি সেই পণ্যের ক্রয় মূল্য, যত জানেন ব্যবসার ক্রয় মূল্য আমাদের খরচ হিসেবে বাদ দেওয়ার সুযোগ আছে। এরপর যত কর পরিশোধ করি, দেখা যাচ্ছে আমার পৌর কর দিতে হয়, রাজস্ব কর দিতে হয়, যে কোনো কর পরিশোধ কিন্তু করতে হয়, সরকারি ফি জমা দিতে হয়, এগুলো সব খরচ হিসেবে বাদ দেওয়া যাবে। আমার ট্রেড লাইসেন্স আছে, তাহলে সরকারকে উৎসে কর দিতে হবে, আমার ট্রেড লাইসেন্স ফি জমা দিতে হবে। আমি যদি ব্যবসাটা একটা প্রপার্টির উপর হয়, সেখানে আমার ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স আছে, পৌর কর আছে, স্থানীয় কর আছে, সবগুলো কি করবে, আমার সেখান থেকে বাদ দিতে হবে। তো এই খরচগুলো আমি বাদ দিতে পারবো। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভাড়া। যদি আমি ভাড়া নিয়ে ব্যবসা করি, তাহলে আমার এই যে অফিস ভাড়া নিলাম, এই খরচটা বাদ দেওয়া যাবে। মজুদ বলতে যে পণ্যটা আপনি এখন আপনার আপনার কাছে রেখেছেন, এটা আপনার এখানে প্রতিটা শব্দ, প্রতিটা পয়েন্ট বোঝা লাগবে না, আপনি মূল জিনিসটা লিখবেন। আপনি কি আইনের ভাষায় টোটালি সেভাবে লিখবেন না, আমি যেভাবে বলতেছি মূল পয়েন্টটাকে আপনি লিখবেন। এরপর হচ্ছে চাকরি থেকে আয় হিসেবে প্রদান, মানে বেতন, এক কথায় বেতন হিসেবে সকল খরচ আপনি বাদ দিতে পারবেন। 4 নম্বর পয়েন্ট কি বললাম, বেতন হিসেবে সকল খরচ। আমি সহজ ভাষায় বলতেছি, টার্মগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। আর মেরামত এবং সংরক্ষণ খরচ, যদি আপনার কোনো অফিসে মেরামত হয়, সেই খরচগুলো বাদ দিতে পারবেন। এরপরে বিমার প্রিমিয়াম, আপনার যদি বিজনেসের কোনো বীমা থাকে তার কিস্তি বাদ দিতে পারবেন। বিদ্যুৎ, জ্বালা- জ্বালানি সহ যত ধরনের খরচ আছে সব খরচ বাদ দিতে পারবেন। পণ্য পরিবহন বাবদ খরচ বাদ দিতে পারবেন, কোনো কমিশন বাদ দিতে পারবেন, বিজ্ঞাপন খরচ বাদ দিতে পারবেন। এখানে সকল খরচের লিস্ট আছে, আপনি প্রথম বলা আছে 49-এ সকল প্রকার খরচ বাদ দিতে পারবেন এক কথায়। এরপরে হচ্ছে লিমিট দেওয়া আছে, কর্মীদের প্রশিক্ষণ খরচ, বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন, যাতায়াত খরচ, ইন্টারনেট, আইনি সেবা, আপ্যায়ন, অতিথি আপ্যায়ন খরচ, বৈদেশিক মুদ্রার বিনিময়ের যে ক্ষতি, যতগুলো খরচ হয় দেখেন, ক্লাব বা বাণিজ্যের সদস্য হলে সেখানের ফি, তারপর বিদেশে যদি আপনি ডেলিগেট হিসেবে যান সেখানে আপনার ব্যয়, রয়্যালিটি, হেড অফিস ব্যয়, তারপর আপনার যদি শ্রমিক কল্যাণ যে তহবিল থাকে, সেই তহবিলে যদি আপনি টাকা তাদেরকে প্রদান করেন, সেই ব্যয়। এক কথায় এখানে লাস্টের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ এবং একান্তভাবে ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যয়। তাহলে আমাদের ব্যবসায়িক উদ্দেশ্যে, ব্যবসা করার উদ্দেশ্যে আপনার যতগুলো ব্যয় হয় সব ব্যয়গুলো খরচ হিসেবে বাদ দিতে পারবেন। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো আইনে বাধা দেয় নাই। আপনি চিন্তা করেন, এই 49 লেখার জন্য আপনাকে একবারও পড়তে হবে না। আপনি জাস্ট জিনিসটা বুঝবেন যে ব্যবসায় কোন খরচগুলো বাদ দেওয়া যায়, যত ধরনের খরচ আছে এখানে বলছে সব বাদ দেওয়া যাবে। এর সেকশন 55-তে এসে আপনার লিমিটেশন দিচ্ছে না, এই খরচ বাদ দিতে পারবেন না। তাহলে মূলত আপনার পড়তে হবে সেকশন 55, যে কোন খরচগুলো আমরা বাদ দিতে পারবো না। আর সেকশন 49 খুব গুরুত্বপূর্ণ না, কারণ আপনি সেখানে বলা আছে সকল খরচ আপনি বাদ দিতে পারবেন। আপনার পণ্য ক্রয় খরচ বাদ দিতে পারবেন, আপনার কর বাদ দিতে পারবেন। একটা অফিসে কি কি খরচ থাকে, আপনি আপনি এইভাবে চিন্তা করবেন, একটা বিজনেসে কি কি খরচ থাকে। আপনার অফিস ভাড়া আছে, বাদ দিতে পারবেন। আপনার ট্রেড লাইসেন্সের ফি আছে, বাদ দিতে পারবেন। আপনার মার্কেটিং কস্ট আছে, বিজ্ঞাপন কস্ট আছে, বিজ্ঞাপন খরচে বাদ দিতে পারবেন। আপনি স্যালারি প্রদান করেন, খরচ বাদ দিতে পারবেন। আপনি বিদ্যুৎ বিল দেন, ইন্টারনেট বিল দেন, বাদ দিতে পারবেন। আপনি পরিবহন যাতায়াত খরচ প্রদান করেন, বাদ দিতে পারবেন। আপনি কমিশন দেন, ডিসকাউন্ট দেন, বাদ দিতে পারবেন। কর্মীদের প্রশিক্ষণ বাবদ খরচ করেন, বাদ দিতে পারবেন। তার মানে টোটাল যে এক্সপেন্স গুলো আছে, আইন বলছে সকল খরচ বাদ দিতে পারবেন। তাহলে সেকেন্ড অপশনটা ছিল বিজনেসের অনুমোদনযোগ্য খরচ, যে নিজেরা লিখতে পারবেন। আর এখানে লেখার ক্ষেত্রে আপনি মার্ক করে লিখবেন মোটামুটি 5-8টা 10টা খরচ আপনি লিখলে হবে, যদি এটা প্রশ্ন আসে। অনুমোদনযোগ্য খরচ সমূহ লিখুন, সেকশন 49। সেকশন 49, এই সেকশনটা একটু মনে রাখেন, সেকশন 49 এবং সেকশন 55,
এই দুইটা সেকশন অনেক সময় চলে আসে পরীক্ষায়, এই জন্য এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ব্যবসা আয়, এটা হচ্ছে ধারা 45। ব্যবসা আয় কত ধারায়? ধারা 45-এ আছে। তাহলে এটা আমাদের মনে রাখার একটা বিষয়। এরপরে দেখেন কতিপয় ক্ষেত্রে অনুমোদন না হওয়া, এইটা আমাদের একটু ভালো করে পড়তে হবে যে কোন খরচগুলো আমি ব্যবসায় বাদ দিতে পারবো না। এখানে অনেকগুলো খরচের লিস্ট আছে, সব খরচ হয়তো বা আমার মনে থাকবে না, কিন্তু আমি মোটামুটি 8টা 10টা খরচ আমাদের লিখতে হবে। 8টা 10টা খরচ আমাদের লিখতে হবে মোটামুটি, একদম এর 10টার কম তো লিখলে হয় না। যদি এই প্রশ্ন আসে, 10-15টা খরচ আপনাকে লিখতে হবে যে কোন খরচগুলো আইন অনুযায়ী বাদ দেওয়ার সুযোগ নাই, খরচটা অনুমোদনযোগ্য খরচ হবে না। কোন খরচগুলো আপনার জন্য অনুমোদনযোগ্য খরচ হবে না, এটা মাস্ট বি আপনাকে লিখতেই হবে। তা এখন প্রশ্ন আসছে যে কোন খরচগুলো আমাদের জন্য অনুমোদনযোগ্য হবে না। 1 নম্বর খরচের ক্ষেত্রে, যদি আয়কর আইন অনুযায়ী আমাদের উৎসে কর্তন না করা হয়, যে কোনো খরচের ক্ষেত্রে যদি উৎসে কর্তন না করা হয়, সেই খরচটা খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে না। 1 নম্বর পয়েন্ট, যদি আমরা উৎসে কর্তন না করি, এখানে উৎসে কর্তন শব্দটা ডিরেক্ট উল্লেখ নাই, এটা বলছে আইনের সপ্তম অংশের বিধান বলি, সপ্তম অংশ মানে হচ্ছে উৎসে কর্তন। এই আইনের টোটাল অধ্যায় আছে 25টা। কয়টা অধ্যায় আছে? 25। আবারও বলি, এই আইনের টোটাল অধ্যায় আছে 25টা, 25 অধ্যায় আছে। এক একটা অধ্যায় এক একটা বিষয় আলোচনা করা হয়েছে। এই 25 হচ্ছে আইনের অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে সপ্তম অধ্যায়ে আমাদের আলোচনা আছে উৎসে কর নিয়ে। সেকশন 86, 86 থেকে 139। যদি পরীক্ষায় আসে যে যে আমাদের উৎসে করের খাতগুলো কয়টা, খাত কয়টা, তাহলে আমাদের উত্তর হবে 54টা। কয়টা? এই সপ্তম অধ্যায়ে 54টা বিষয় বলা আছে। আমি ডিটেলসে বলে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়, এখান থেকে 1 মার্কের প্রশ্ন আসতে পারে। আমাদের শীটটা এমন ভাবে করা হয়েছে, আপনার মনে হচ্ছে কম প্রশ্ন, না এটার মধ্যে শর্ট প্রশ্ন আছে, এটার মধ্যে ব্রড প্রশ্ন আছে, একটার সাথে একটা কানেক্টেড। সো এটা পড়লে আপনার মোটামুটি দেখা যাচ্ছে সবকিছুই কভার হয়েছে, ইম্পর্টেন্ট কোনো জিনিস আমি বাকি রাখি নাই, ঠিক আছে? এবং আমি আলোচনার ক্ষেত্রে এর সাথে প্রাসঙ্গিক ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দিচ্ছি। অনেকে শুধু শীট পড়বেন, এটাও কিন্তু হবে না, ক্লাসটা করতে হবে। তাহলে আমাদের টোটাল অধ্যায় আইনের 25টা। এই 25টা অধ্যায়ের মধ্যে সপ্তম অধ্যায়ে উৎসেকর সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটার ধারা কত? ধারা 86 থেকে 139। এই টোটাল 54টা খাতে, 54টা আয়ের ক্ষেত্রে আমাদের উৎসে কর্তন করা হয়ে থাকে। তাহলে যদি বলা হয় কোন কয়টা খাতে উৎসে কর্তন করা হয়, 1 মার্কের প্রশ্ন 54টা খাতে। উচ্চ কর্তনের ধারাগুলো কত কত? সেকশন 86 থেকে 139 সেকশনে উচ্চ কর্তনের বিধান আছে, যেটার অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়। বা এরকম প্রশ্ন আসতে পারে যে আয়কর আইনের সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু কি, আমাদের লিখবো উৎসে কর্তন, উৎসে আয়কর কর্তন। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো জায়গায় উৎসে কর্তন, কোনো আয়ে উৎসে কর্তন থাকার পরেও উৎসে কর্তন করা হয় নাই, খরচ অ্যালাউ হবে না, খরচ অনুমোদনযোগ্য হবে না, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল খাত, যে সকল খাতে উৎসে করের বিধান আছে, যদি উৎসে কর আমরা কর্তন না করি, তাহলে আমাদের খরচটা কি হবে না? খরচটা অ্যালাউ হবে না, এটা মনে রাখবেন। তাহলে যে সমস্ত খাতে আমাদের উৎসে করের বিধান আছে, আমাদের অবশ্যই উৎসে কর্তন করতে হবে। এরপরে পার্টনারশিপ ফার্ম, তার অংশীদাররা যারা পার্টনার আছেন, তারা কোনো বেতন, সুদ, কমিশন এগুলো নিতে পারবেন না। যদি নিয়ে থাকেন, খরচ অ্যালাউ হবে না। কারণ পার্টনারশিপ ফার্ম, এই পার্টনারশিপ ফার্ম হচ্ছে কয়েকজন ব্যক্তি মিলে গঠিত হয়, এবং এই ব্যক্তিরা আলাদা কোনো লিগ্যাল এন্টিটি না, ঠিক আছে? ফার্ম কোনো আলাদা লিগ্যাল এন্টিটি না, তারা ব্যক্তির সমন্বয়। এই জন্য ফার্মের সাথে লেখা হয় এমএস, মানে মেস্টার্স, কয়েকজন ব্যক্তি একসাথে যুক্ত হয়েছেন, এই জন্য এমএস লেখা হয়, মেসার্স এবিসি। তার মানে এটা একটা পার্টনারশিপ ফার্ম।
তাহলে পার্টনারশিপ ফার্মের অংশীদাররা তারা কোনো প্রকার সুদ, কোনো প্রকার বেতন, কোনো প্রকার কমিশন এই ফার্ম থেকে নিতে পারে না। তারা নেবে হচ্ছে প্রফিটের অংশ। পার্টনারশিপ ফার্ম মানে কি, আমরা দুইজন একত্রে হয়েছে, আমরা দুইজন ব্যবসা করব, প্রফিট ভাগাভাগি করব। তাহলে যদি প্রফিট ভাগাভাগি করি তাহলে আমি তো বেতন নিতে পারি না, ঠিক আছে? ট্যাক্স আইন তাদেরকে আলাদা এন্টিটি মনে করে না, এজন্য তাদেরকে বেতন দেওয়া হয় না, সহজ কথা। এরপর কোম্পানির যারা ডিরেক্টর থাকবেন সেই সকল ডিরেক্টর শেয়ার হোল্ডারদের কোনো প্রকার ডিসকাউন্ট প্রদান করার সুযোগ কোম্পানির নাই। তাহলে যারা শেয়ার হোল্ডার এবং পরিচালক, শুধু শেয়ার হোল্ডারদের ডিসকাউন্ট দিতে পারবেন, কিন্তু যারা শেয়ার হোল্ডার এবং পরিচালক তাদেরকে কি করা যাবে না? ডিসকাউন্ট করা যাবে না। ডিসকাউন্ট দিলে সেই খরচ, সেই ডিসকাউন্টটা আইন অ্যালাউ করবে না। তাহলে 3 নম্বর পয়েন্ট, এটাও গুরুত্বপূর্ণ, কোন প্রকার ডিসকাউন্ট দেওয়া যাবে না। যদি ডিসকাউন্ট দেয় সেই খরচ অ্যালাউ হবে না। যিনি পার্টনারশিপ ফার্মের পার্টনার তিনি তো ওই ফার্মে চাকরি করতে পারবেন না। শেয়ার হোল্ডার স্যালারি নিতে পারবে। হ্যাঁ, কোম্পানি শেয়ার হোল্ডাররা স্যালারি নিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন পারকিউজিট সুবিধা। এই পারকিউজিট আমরা গত ক্লাসে বলেছিলাম, পারকিউজিট মানে হচ্ছে বেতনের পরিবর্তে অতিরিক্ত সুযোগ সুবিধা। এই অতিরিক্ত সুযোগ সুবিধা একজন কর্মচারীকে সর্বোচ্চ 10 লাখ টাকা দিতে পারবে। তাহলে পারকিউজিটের সুবিধা কত, কত টাকা হবে? সর্বোচ্চ 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার বেশি যদি পারকুইজিট সুবিধা দেওয়া হয় তাহলে সেই খরচ অ্যালাউ হবে না। তাহলে আরেকটা পয়েন্ট, পারকুইজিট সুবিধা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত দেওয়ার সুযোগ আছে। 10 লাখ টাকার উপরে পারকুইজিট দিলে এটা অ্যালাউ হবে না। যদি একজন কর্মচারীকে যদি আপনি বেতনের বাইরে, যেরকম গাড়ির সুবিধা, বাড়ির সুবিধা, এই যে সুবিধাগুলো, এগুলো পারকুইজিট সুবিধা, এই পারকুইজিট 10 লাখ টাকা দিয়ে দেন, এর বেশি দেন, 20 লাখ টাকা দিয়েছেন, তাহলে এই পরবর্তী যে 10 লাখ টাকা এটা অ্যালাউ হবে না। এরপরে রয়্যালিটি, লাইসেন্স ফি ইত্যাদি যে ফি গুলো আছে, এই ফি গুলো আপনার নিট লাভের 10%-এর বেশি হবে না, এটা মনে রাখবেন। তাহলে এই সমস্ত ফি, যে রয়্যালিটি ফি, লাইসেন্স ফি, কারিগরি ফি, এই ফি এত খরচ দেখাইছেন, লাভ হয়েছে 1 লাখ টাকা, এই ফি দেখাইছেন 20,000 টাকা, এটা অ্যালাউ হবে না। লাভের সর্বোচ্চ 10% এটা গণ্য করে, এর বেশি অ্যালাউ হবে না। এবার হেড অফিস ব্যয়। যে সকল কোম্পানির হেড অফিস বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরে, তখন তারা হেড অফিসের একটা ব্যয় প্রদর্শন করেন, এটাও 10%-এর বেশি হবে না। এরপরে ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ, এটা টার্নওভার। টার্নওভার মনে হচ্ছে আপনার ব্যবসায়ের সেলের 0.05%-এর বেশি হবে না, 0.5%-এর বেশি হবে না। ঠিক আছে। আপ্যায়ন ব্যয়, আপ্যায়ন ব্যয়ের ক্ষেত্রে প্রথম 10 লাখ টাকা আয়ের ক্ষেত্রে 4%-এর বেশি হবে না, এবং পরবর্তী 10 লাখের ক্ষেত্রে 2%-এর বেশি হবে না। তাহলে আপ্যায়ন ব্যয়ের ক্ষেত্রে দুটো স্ল্যাব। যদি আপনার টোটাল ইনকাম আয় হয় 10 লাখ টাকা তাহলে 4% পর্যন্ত করতে পারবেন। এর বেশি হলে পরবর্তী 10 লাখে মাত্র 2% করে করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। এখান থেকে আপনি সব পয়েন্ট হয়তো বা মনে থাকবে না, এই পয়েন্টগুলো পড়বেন, মোটামুটি 10-15টা পয়েন্ট লেখার চেষ্টা করবেন। ফ্রি স্যাম্পল বিতরণের ক্ষেত্রে আমাদের এখানেও নিয়ম আছে যে 5 কোটি টাকার উপর টার্ন ওভার হলে 2% সর্বোচ্চ আপনি ব্যয় করতে পারবেন, 10 কোটি টাকার উপরে টার্ন ওভার হলে 1% ব্যয় করতে পারবেন, এর বেশি হলে 0.5%। এটা হচ্ছে ফ্রি স্যাম্পল যে বিতরণ করা হয়, মার্কেটিং করা হয়, সেই মার্কেটিং পারপাজের ব্যয়। ঠিক আছে? এরকম ভাবে এবার বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য যত আপনার প্রচার আছে সেটা 0.5%-এর বেশি হবে না। এরপরে কিছু কিছু পয়েন্ট আপনার মনে থাকবে, যেমন ধরেন কর্মচারীর চাকরি হতে আয়, অর্থাৎ কর্মচারীর বেতন যদি আপনি ব্যাংকের মাধ্যমে না দেন, এটা অ্যালাউ হবে না। কর্মচারীর বেতন আমাদেরকে কিসে দিতে হবে? ব্যাংকের মাধ্যমে দিতে হবে, ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, এটা মনে রাখা সহজ, এটা করবেন। এবার ভাড়া, ভাড়া আয়টাও ব্যাংকের চ্যানেলে দিতে হবে। যদি ব্যাংকে না দেন তাহলে এটা ব্যয় হিসেবে, অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে গণ্য করা হবে না। এরকম কিছু ব্যয় আছে, যেমন কাঁচামাল বাবদ 5 লক্ষ টাকার অতিরিক্ত অঙ্ক, যদি আপনি কাঁচামাল কিনছেন 10 লাখ টাকার, আপনি ব্যাংকে দেন নাই, এটা ব্যয় হিসেবে গণ্য করা হবে না।
তাহলে দেখা যাচ্ছে চাকরি আয়, মানে বেতন ব্যাংকের মাধ্যমে দিতে হবে, বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে দিতে হবে, কাঁচামাল 5 লক্ষ টাকার উপরে ক্রয় করলে অবশ্যই ব্যাংকের মাধ্যমে দিতে হবে। এছাড়া এই কাঁচামাল বাবদ ছাড়া, বেতন ছাড়া, এই তিনটে, উপরের তিনটে ছাড়া যে কোনো প্রকার ব্যয় 50,000-এর অতিরিক্ত হলে আপনাকে ব্যাংকের মাধ্যমে দিতে হবে। মানে কাঁচামাল যে দেখলেন 5 লক্ষ টাকা, আর চাকরি তো যে কোনো অ্যামাউন্ট ব্যাংকে দিতে হবে, বাড়ি ভাড়া হলে যে কোনো অ্যামাউন্ট ব্যাংকে দিতে হবে। এর বাইরে অন্য অ্যামাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে ছাড়া নিতে পারবেন। এর বেশি হলে অবশ্যই আপনাকে ব্যাংকে নিতে হবে। তাহলে দেখেন এরকম অনেকগুলো ব্যয়, মূলধনী প্রকৃতি কিংবা করদাতার ব্যক্তিগত কোনো ব্যয়, এটা কোম্পানির ব্যয় হিসেবে, ব্যবসার ব্যয় হিসেবে গণ্য হবে না। কারণ আমি প্রোপাইটার, আমি নিজে ব্যয় করেছি, আমার নিজের খরচ কিন্তু কোম্পানি খরচে আসবে না। এরপর আপনি দেনা নিয়েছেন কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণিত নয়, কোনো লোন, কোনো দায় যেটা সুস্পষ্টভাবে প্রমাণিত নয়, এটা আপনার ব্যয় হিসেবে গণ্য হবে না। এরপর ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত নাই এমন কোনো ব্যয়, দেখা যাচ্ছে আপনি এমন একটা ব্যয় দিচ্ছেন যেটা আপনার ব্যবসায়ের নেচারের সাথে যায় না, ব্যবসায়ের সাথে যায় না, তাহলে এটা কোনো অনুমোদন করা হবে না। ঠিক আছে? তাহলে এরকম অনেকগুলো ব্যয়ের কথা বললাম। এরপর বোর্ড কর্তৃক অঅনুমোদিত তহবিলে অর্থ প্রদান, এটাও আমাদের ব্যয় হিসেবে গণ্য হবে না। তাহলে এক কথায় হচ্ছে, আমরা অনেকগুলো ব্যয় দেখলাম যেগুলো আপনার গ্রহণ করা হয় না। যেমন 1 নম্বরে আপনি লিখতে পারেন, আপনি কিভাবে লিখবেন, কিভাবে মনে করবেন, আপনি প্রত্যেকটা পয়েন্ট হয়তো বা আপনার মনে থাকবে না, কিন্তু 10-15টা পয়েন্ট আপনি এখান থেকে লিখতে পারবেন। আপনি যদি 20টা পড়েন হয়তো বা 10টা বা 12টা আপনার মনে থাকবে। এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? এর থেকে বেশি না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের মূল বক্তব্য হচ্ছে, আমরা এখান থেকে মোটামুটি 8-10টা প্রশ্ন লিখলে আমাদের হয়ে যাবে, এর থেকে বেশি না লিখলেও আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে কয়টা কি লেখা যায়? 1 নম্বরে আপনি লিখতে পারেন, দেখেন আরেকবার রিভিউ করে দিচ্ছি এই প্রশ্নটা, যেহেতু অনেক একটু অনেক বড় একটা প্রশ্ন, আপনি সংক্ষিপ্ত ভাবে লিখবেন, কারণ আপনি কয় পৃষ্ঠা লিখতে পারেন। এটা মনে রাখবেন যে আপনি কি একটা প্রশ্ন এবং সব শিখে ফেলবেন, সব লিখবেন, এরকম না। টাইম অনুযায়ী আপনাকে আনসারটা করতে হবে। তাহলে 1 নম্বর কথা হতে পারে যে আহ, যে খরচের উৎসেচকের বিধান থাকা সত্ত্বেও উৎসেচক কর্তন করা হয় নাই, সেই খরচ অনুমোদন হবে না। কোনো পার্টনারশিপ ফার্মের অংশীদার যদি স্যালারি কমিশন নেয়, সেই খরচ অনুমোদন হবে না। কোনো শেয়ার হোল্ডার পরিচালককে যদি ডিসকাউন্ট দেওয়া হয়, সেই খরচ অনুমোদন হবে না। পারকুইজিট বাবদ 10 লাখ টাকার উপরে যদি আপনি দেন, সেই খরচ অ্যালাউ করা হবে না। রয়্যালিটি, লাইসেন্স ইত্যাদি ফি যদি আপনার 10%, নিট আয়ের 10% হয়, সেই খরচ অনুমোদন হবে না। এরপরে কিছু খরচ আছে যে আপনার এখানে দেখেন আরো অনেকগুলো খরচ আছে। হেড অফিস ব্যয় 10%, নিট আয়ের 10%-এর বেশি হলে অনুমোদন হবে না। আহ, ভ্রমণ ব্যয় টার্নওভারের 0.5%-এর বেশি হলে অনুমোদন হবে না। যেগুলো সহজ সেগুলো বেশি মনে রাখবেন। যেমন ধরেন আপনার এর কিছু সহজ বিষয় আছে, ব্যাংকের কিছু বিষয় আছে যে ব্যাংকে দিতে হবে, যেমন চাকরি, যদি চাকরি আয় ব্যাংকে না দিলে এটা অনুমোদনযোগ্য হবে না। ভাড়া ব্যাংকে না দিলে অনুমোদনযোগ্য হবে না। কাঁচামাল বাবদ 5 লক্ষ টাকার উপরে হলে ব্যাংকে না দিলে এটা অনুমোদনযোগ্য হবে না। 50,000 টাকার অতিরিক্ত অর্থ আমরা যদি ব্যাংকিং চ্যানেলে ব্যয় না করি, তাহলে অনুমোদনযোগ্য হবে না। করদাতার ব্যক্তিগত খরচ, এটা অনুমোদনযোগ্য হবে না। যে খরচটা ব্যবসার সাথে সম্পৃক্ত নয়, একান্ত ভাবে ব্যবসার সাথে সম্পৃক্ত নয়, সেরকম খরচ আমাদের অনুমোদন করা হবে না। ওকে। হ্যাঁ, এটা ইয়ারলি, এই যতগুলো খরচের কথা বলা আছে এটা আমাদের ইয়ারলি। এই অংশের সাথে আর দুটো প্রশ্ন, যেটা ব্রড প্রশ্ন আকারে না এসে শর্ট প্রশ্নে আকারে আসতে পারে, একটা হচ্ছে অবচয় ভাতা। অবচয় ভাতা আমাদের তৃতীয় তফসিলে আছে। কত তফসিল? এই আইনে টোটাল তফসিল আছে 8টা, মনে রাখবেন। টোটাল তফসিল, তফসিল মানে হচ্ছে তালিকা, তফসিল মানে কি? তালিকা। একটা তফসিলে অনেকগুলো বিষয় থাকে। তৃতীয় তফসিলে আছে আমাদের অবচয় ভাতার হার। অবচয় ভাতা মানে কি? একটা পণ্যকে আমরা ইউজ করলে যে পরিমাণ
এটার ভ্যালুটা কমে যায়, এটার মূল্যটা কমে যায়, এটা হচ্ছে অবচয় ভাতা। তা আমরা তৃতীয় তফসিলে দেওয়া আছে যে কোন পণ্যে 1 বছরে কতটুকু অবচয় ভাতা হবে। যেমন ফার্নিচারে কত পার্সেন্ট হবে, ইলেকট্রিক আইটেমে কত পার্সেন্ট হবে, আপনার ফিক্সড অ্যাসেটে কত পার্সেন্ট হবে, এই তালিকাটা আমাদের তৃতীয় তফসিলে দেওয়া আছে। তার মানে অবচয় ভাতা আমরা তৃতীয় তফসিলে যে বিধান আছে সে বিধান অনুযায়ী আমরা অবচয় ভাতার সুযোগ পাবো। এর বাহিরে যদি অবচয় ভাতা আমরা দাবি করি, তাহলে আইন আমাদেরকে সেই সুযোগ দিবে না। ক্লিয়ার? তাহলে অবচয় ভাতার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অবচয় ভাতাটার সুযোগ আমরা পাবো। কতটুকু পাবো? যে পরিমাণ তৃতীয় তফসিলে দেওয়া আছে। আর অবচয় ভাতা মানে কি? একটা পণ্যের বছরান্তে যে পরিমাণ আনুমানিক যে পরিমাণ ভ্যালু বা মূল্য কমে যেতে পারে, এটা হচ্ছে অবচয় ভাতা। দেখেন, ব্যবসায় লাভ না হয়ে অনেক সময় লোকসানও হতে পারে। তাহলে ব্যবসায় লোকসান বা জের সমন্বয়ের বিধানটা কি? যদি ব্যবসায় আপনার লোকসান হয় বা জের হয়, এটাকে পরবর্তী বছরের সাথে আপনি সমন্বয় করতে পারবেন। তবে এটা অন্য আয়ের সাথে সমন্বয় করা যাবে না। কারণ আইন বলছে যে খাতে ব্যবসার খাতের লোকসান ব্যবসায় আয়ের সাথে সমন্বয় করতে হবে। তার মানে হচ্ছে, যদি আমার স্যালারি থেকে ইনকাম থাকে আর ব্যবসা থেকে ইনকাম থাকে, ব্যবসা যদি লস হয়, এই লসটা আমি স্যালারির ইনকামের সাথে সমন্বয় করতে পারবো না, স্যালারি ইনকাম থেকে আমি মাইনাস করতে পারবো না। আমাদের সেকশন 70 মনে রাখেন, সেকশন 70-এ এই ব্যবসা লস সমন্বয় বিষয়ে বলা আছে। আমি রেফারেন্স গুলো বলে দিচ্ছি যাতে অনেকে যদি শিখ দেখেন বা বইও দেখেন, আপনি এখানে পেয়ে যাবেন। আমার যে ট্যাক্স মাস্টার বই, এগুলোতে ব্যাখ্যা সহ লেখা আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি এখানে একটা প্রশ্নের অনেকগুলো পার্ট আমরা আলোচনা করলাম, যদিও অনেক বিস্তারিত আলোচনা করছি। আশা করা যায় যে আমরা দেখতে পারবো। আমাদের স্ক্রিনে মার্ক করতেছেন বারবার, এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। আমি যে মার্ক করতেছি এর বাইরে কেউ মার্ক করেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। এরপরে যে প্রশ্নটা, আমরা 10 নম্বর প্রশ্ন, গৃহ সম্পত্তি আয়, এটাও টু স্টার। এটা আমাদের এই ব্যবসা আয় বা গৃহ সম্পত্তি আয়, এটা কিন্তু আমাদের মূলত ম্যাথের জন্য প্রযোজ্য হয়, এবং আমাদের এই ব্রড প্রশ্ন আকারেও আসতে পারে বা শর্ট প্রশ্ন আকারে আসতে পারে, এই জন্য টু স্টার দিয়েছে। চারটে ইনকামের হেডস, আমাদের 30 ধারায় তো 60টা ইনকামের কথা বলা আছে। তার যেটা আমরা সেটি না, আমি একটু নোট করে দিচ্ছি, অতটুকু আপনি নোট রাখেন, আর প্রয়োজনে আপনি ভিডিওটা রেকর্ডেড দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, এরপরে আপনি প্রশ্ন করতে পারবেন। গৃহ সম্পত্তি হতে আয় কি, অনুমোদনযোগ্য খরচ সমূহ লিখো। এখানে আমাদের দেখেন, গৃহ সম্পত্তি আয় আমাদের 35, 36, 37, 38 এই সকল সেকশন আমাদের গৃহ সম্পত্তি আয় সম্পর্কে বলা আছে 39 পর্যন্ত। এখানে সেকশন 37-এ একটা বিষয় আছে মোট আয়, এটা অনেক সময় পরীক্ষায় আসে। আর 38-এ হচ্ছে অনুমোদনযোগ্য খরচ, এই দুটো সেকশন এখানে, এই দুটো ইম্পর্টেন্ট। যদি সেকশন আমরা ধরি, তাহলে সেকশন 37, এটাকে বলা হচ্ছে মোট আয়, এটার নাম হচ্ছে মোট আয় নির্ণয় করব কিভাবে। আর সেকশন 38 অনুমোদনযোগ্য খরচ, এই দুইটা সেকশন এখান থেকে গুরুত্বপূর্ণ। যদিও ম্যাথের ক্ষেত্রে আমরা এটা রিপিট হবে, তারপর আমরা এটাকে সংক্ষিপ্ত ভাবে বলি যে গৃহ সম্পত্তি আয় বলতে কি বোঝায়। আমাদের একটা হচ্ছে এই আইনে গৃহ সম্পত্তি হতে আয় আছে আর ভাড়া থেকে আয় আছে। ঠিক আছে? দেখেন, এই গৃহ সম্পত্তির একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে ধারা 35-এ। গৃহ সম্পত্তি কি? গৃহ সম্পত্তি বলতে আপনার গৃহ সম্পত্তি ভবন, দালান সহ তার আসবাবপত্র, ফিক্সার, ফিটিং, ফার্নিচার, বা যা গৃহের সাথে একসাথে অ্যাটাচ থাকে, অবিচ্ছেদ্য অংশ, সেটা গৃহ সম্পত্তি। যেমন গৃহের সাথে আপনার এসি লাগানো আছে, আপনার ওইটা ভাড়া দিচ্ছে, তো এটা গৃহ সম্পত্তি হিসেবে কাউন্ট হবে। তারপর গৃহ সম্পত্তি যে ভূমির উপর স্থাপিত সেই ভূমি, এটাও গৃহ সম্পত্তি। তাহলে দুইটা বিষয় গৃহ সম্পত্তি, আগে বুঝেন।
আসবাবপত্র, এত তো দালান কোঠা এগুলো তো আছেই, এর বাহিরে দুইটা বিষয়, একটা হচ্ছে আসবাবপত্র ফিটিংস এর সাথে অ্যাটাচড, আর একটা হচ্ছে ভূমি। ধরেন আপনার একটা বিল্ডিং আছে, তাহলে বিল্ডিংটা গৃহ সম্পত্তি, ওর ভিতরে যেগুলো একদম অ্যাটাচড করা, মুভেবল না, ওয়ালের সাথে আপনি ইন্টেরিয়র ডিজাইন করেছেন, এটা অ্যাটাচড। ফিটিংস অ্যাটাচড। আপনার বাথরুমের টাইলস অ্যাটাচ, এটা আলাদা না, এটা গৃহ সম্পত্তি অর্থে ব্যবহার করা হবে। আরেকটা হচ্ছে ভূমি, এটা গৃহ সম্পত্তি। দেখেন, এই গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে যদি কোনো আয় হয়, যে গৃহ সম্পত্তি ভাড়া থেকে আয়, ঠিক আছে। আর ভাড়া ভাড়া বলতে কি বোঝায় এখানে দেওয়া আছে, যে নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে, ব্যবহারের অধিকার প্রদান করে যদি আপনি কাউকে দেন, তাহলে এটা হচ্ছে ভাড়া। ভাড়া কি? আপনার মালিকানা সত্ত্ব ত্যাগ হবে না, শুধুমাত্র ব্যবহার করার জন্য, যে ভাই আপনি আমার এই বাসায় 2 মাস থাকেন, সকল কিছু ব্যবহার করবেন, কিন্তু যার মালিক না, তাহলে ওইটা হচ্ছে ভাড়ার অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের আইনে 35-এ কিন্তু শুধু ভাড়া আয় বলে নাই, গৃহ সম্পত্তি, শুধু গৃহ সম্পত্তির আয় বলে নাই, বলছে ভাড়া আয়। ভাড়া আয় গৃহ সম্পত্তিও হতে পারে, এর বাইরেও হতে পারে। এর বাইরে কোনটা হতে পারে? যেমন ধরেন, এই যে আহ, এই যানবাহন, মূলধনী, এরকম সম্পদ ভাড়া দিয়েও আপনি আয় আয় করতে পারেন। যেটা আছে শুধু যা আপনার গৃহ সম্পত্তি হবে এরকম না, জমি ভাড়া দিয়ে আপনি ইনকাম করতে পারেন, যন্ত্রপাতি ভাড়া দিয়ে ইনকাম করতে পারেন, সেগুলো হবে ভাড়া হতে আয়। আর গৃহ সম্পত্তি হচ্ছে এই দুইটা, মূল আপনার দালান কোঠা ভবন, এর সাথে সংশ্লিষ্ট আপনার ফিটিংস আসবাবপত্র, আর হচ্ছে আপনার ভূমি। ঠিক আছে। আর যদি গুদাম হিসেবে ব্যবহৃত হয়, এটা তো আপনার এই দালান হিসেবে ব্যবহার করা হবে না। আর মেশিনারিজ প্লান্ট, এটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাড়া দেওয়ার সুযোগ নাই, এটা এটা আপনার প্রয়োজন নয়। আপনি জাস্ট অতটুকু পড়েন যতটুকু পড়িয়েছি, এই। তাহলে ভাড়া হতে আয় কি, এটাও আসতে পারে, যে ভাড়া হতে আয় কি। এটা তো গৃহ সম্পত্তি ভাড়া, ভাড়া হতে আয় বলতে বোঝাচ্ছে একটা সম্পত্তি আপনি ভাড়া দিলেন, এর মোট ভাড়া থেকে আমাদের অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যা থাকে, অবশিষ্ট যা থাকে, এটা হচ্ছে ভাড়া হইতে আয় হিসেবে গণ্য হবে। তার মানে আপনি যা মোট ভাড়া পাবেন, সেখান থেকে আইন আপনাকে কিছু খরচ অনুমোদন করে। সেই অনুমোদনযোগ্য খরচের একটা লিস্ট দেওয়া আছে, এই যে 38-এ। তাহলে আপনি মোট ভাড়া পেলেন 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা থেকে আপনার ধরেন 25,000 টাকা আইন আপনাকে খরচ অ্যালাউ করল। এই 25,000 টাকা বাদ দিলে বাকি 75,000 টাকা হচ্ছে ভাড়া হতে আয় হিসেবে গণ্য হবে। আবারও বলি, আপনি যা মোট ভাড়া পাবেন, সেখান থেকে যদি আইন অনুযায়ী খরচটা বাদ দেন, খরচ বাদ দিলে যা থাকবে, এটা হচ্ছে আপনার ভাড়া হইতে আয় হিসেবে কাউন্ট হবে। এটাকে আমরা বলবো ভাড়া থেকে আয়। তাহলে আমরা যা মোট ভাড়া পাবো, সেখান থেকে যদি আমরা আইন অনুযায়ী খরচটা বাদ দিই, তাহলে ভাড়া হতে আয় হিসেবে কাউন্ট হবে। এটা হচ্ছে মনে রাখবেন। আর যদি আপনার কোনো ব্যবসা হয়, কোনো সম্পত্তির যদি আপনার ব্যবসার সাথে সম্পৃক্ত হয়, এটা ভাড়া দিলে এটা ব্যবসা আয় হবে, এটা কিন্তু ভাড়া আয় হবে না। ঠিক আছে। এরপরে দেখেন, এই হোস্টেল, হোটেল, মোটেল, রিসোর্ট, এইগুলো তো আপনার ব্যবসার একটা অংশ। ঠিক আছে। অন্য কোনো সম্পত্তি প্রকৃত নির্বিশেষে যে কোনো ধরনের উক্ত সম্পত্তি অর্জিত আয় ভাড়া হতে হবে। ধরেন আপনার হোটেল, রিসোর্ট, এগুলো তো বিজনেস, এর বাইরে অন্য যত সম্পত্তি আছে সবগুলো ভাড়া থেকে আয় হিসেবে কাউন্ট করা হবে। এখন আপনাকে এটা বিস্তারিত করার দরকার নেই, মূল সংজ্ঞাটা লিখবেন, যে একজন ব্যক্তি বা করদাতার সম্পত্তি থেকে মোট প্রাপ্ত ভাড়া থেকে যদি আমরা তার আইন অনুযায়ী অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দেই, তাহলে ভাড়া থেকে আয় হবে। আর যদি এটা ব্যবসার সাথে সম্পৃক্ত হয়, তাহলে এটা ব্যবসায়ের আয় হিসেবে গণ্য হবে। এতটুকু লিখলে হবে। ভাড়ার অনুমোদনযোগ্য খরচ কয়টা, এটা অনেক সময় প্রশ্ন আছে। এখানে মূল মোট 60টা খরচের কথা আইন বলে দিছে। এই 60টা খরচ আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে কোন, বিশেষ করে ম্যাথ করার জন্য, যে কোন খরচগুলো আপনি বাদ দিবেন। আর ভাড়া থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আপনাদের আছে বাড়ি ভাড়া থেকে, এই জন্য এই থিওরিটা পড়লে আপনার ম্যাথের জন্য যে এলিমেন্টস দরকার, ম্যাথের জন্য যে বিষয়গুলো দরকার, এগুলো কিন্তু অনেকটাই হয়ে যাবে। ঠিক আছে। তা ভাড়া থেকে আয় হচ্ছে 1 নম্বর আপনার
যদি কোনো ঝুঁকি বীমা থাকে তার প্রিমিয়াম, এটা মনে রাখেন, ঝুঁকি বীমার প্রিমিয়াম শব্দটা মার্ক করেন। ঝুঁকি বীমার প্রিমিয়াম, যদি আপনি বাড়ি ভাড়া দিয়ে থাকেন, সেখানে যদি আপনার কোনো বীমা থাকে, তার প্রিমিয়াম আপনি খরচ হিসেবে বাদ দিতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর, যদি গৃহ নির্মাণে আপনি সুদ নিয়ে থাকেন, সেই সুদ খরচ হিসেবে বাদ দিতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, যদি কোনো সুদ নিয়ে থাকেন, অর্থাৎ কোনো সুদ প্রদান করতে হয়, লোন নিয়ে থাকেন, লোনের সুদ খরচ হিসেবে বাদ দিতে পারবেন। 2 নম্বর পয়েন্ট কি, যদি কোনো লোন নিয়ে থাকেন, লোনের সুদ আপনি খরচ হিসেবে বাদ দিতে পারবেন, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা যদি কোনো আপনার কর পরিশোধ করতে হয়, এই বাড়ির উপরে বা আপনার এই জমির উপরে যদি কোনো কর বা ফি পরিশোধ করতে হয়, সেই কর বা ফি এটা খরচ হিসেবে আপনি বাদ দিতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো কর পরিশোধ করলে এটা আপনি বাদ দিতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি লোন নিয়েছিলেন, এই লোনের সুদ আপনি বাদ দিতে পারবেন বিগত বছরেরটা, যদি এরকম হয় যে আপনার ওই বছরে ইনকাম ছিল না, সুদ বাদ দেওয়ার সুযোগ ছিল না। ধরেন আপনি লোন নিয়েছেন 2022 সালে, আপনি বাড়ি করলেন, কিন্তু আপনার বাড়ি শেষ হলো 2025-এ, 25-এ ভাড়া পান, তাহলে এই যে 22-23 2 বছর তো আপনি ভাড়া পান নাই, তখন কিন্তু ব্যাংকে আপনার একটা ইন্টারেস্ট পে করতে হয়েছে। এইটা আপনি খরচ হিসেবে পরবর্তী 3 বছরে বাদ দিতে পারবেন সমহারে। তাহলে এখানে পরবর্তী 3 বছরে প্রিভিয়াস যে আমার ইন্টারেস্ট, সুদ, এটা বাদ দেওয়ার সুযোগ আছে। তাহলে এরকম যদি ঘটনা আপনার ঘটে, না শুধু সুদ বাদ দিতে পারবেন, ইনস্টলমেন্ট না, ইনস্টলমেন্টও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর সার্ভিস চার্জ যেগুলো আমরা নিয়ে থাকি, যেমন আহ, ভাড়া সংগ্রহ, মেরামত খরচ ইত্যাদি যত ধরনের খরচ আছে আমাদের এখানে, এই প্রশ্নটা আসলে মেরামত বা রক্ষণাবেক্ষণ খরচ কতটা বাদ দেওয়া যাবে, এটা হচ্ছে বাণিজ্যিক যদি উদ্দেশ্যে আপনি ভাড়া দিয়ে থাকেন, তাহলে আপনি বাদ দিতে পারবেন এখানে 30%। এটা এক কথায়ও আসে, অনেক সময় ব্রড প্রশ্ন আসে। বাণিজ্যিক উদ্দেশ্য হলে আপনি 30% খরচ বাদ দিবেন, অবাণিজ্যিক উদ্দেশ্য হলে আপনি 25% খরচ বাদ দিবেন। তাহলে মেরামত, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন সার্ভিস চার্জ, বিল বাবদ যে খরচগুলো আমাদের অ্যাকচুয়ালটা রাখা সম্ভব না, সে খরচগুলো আমরা বাদ দিতে পারবো যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয় 30%, অবাণিজ্যিক উদ্দেশ্য হলে 25%। এরপরে যে কথাটা বলছে যে আমাদের খরচ বাদ দিতে হবে আনুপাতিক হারে, অর্থাৎ যদি এমন ঘটনা ঘটে যে আপনার দুটো ফ্ল্যাট, একটা ফ্ল্যাট ভাড়া দেন, তখন কি আপনি টোটাল ফ্ল্যাটের দুটো ফ্ল্যাটের খরচ বাদ দিবেন? না, যে ফ্ল্যাটটা আপনি ভাড়া দিয়েছেন ওই একটা ফ্ল্যাট, ওটার খরচ বাদ দিবেন। তার মানে আমাদের এটা কোন হিসেবে হচ্ছে, আনুপাতিক হারে, যে অনুপাতে আমরা কি করছি, খরচটা বাদ দেওয়ার সুযোগ আছে, সেই অনুপাতে আমাদের খরচটা বাদ দিতে হবে। যেখানে আমাদের ইনকাম নাই, সেখানে খরচ বাদ দেওয়ার সুযোগ নাই। যেখানে আমাদের খরচ নাই, সেখানে বাদ দেওয়ার সুযোগ নাই। তাহলে যেখানে আমাদের আনুপাতিক হার আছে, সেই অনুযায়ী খরচটা বাদ দিতে হবে। তারপরে যদি আমরা 10টা ফ্ল্যাট থেকে দুটো ফ্ল্যাটে আমরা বসবাস করি, তাহলে ওই দুইটার খরচ বাদ দেওয়ার আইনগত কোনো সুযোগ নাই। আর যদি আয় বর্ষের কোনো অংশে ভাড়া দিয়ে থাকেন, দেখা যাচ্ছে যে 6 মাস ভাড়া দিয়ে থাকেন, আর সেক্ষেত্রে সেই অনুযায়ী খরচ অনুমোদন পাবেন, 6 মাসের খরচ আপনি বাদ দিতে পারবেন। অ্যাডভান্স রেন্টের বিষয়টা হচ্ছে, অ্যাডভান্স আপনি সমন্বয় করতে পারবেন। আমাদের মোট ভাড়া সেকশন 37-এ এই অ্যাডভান্স সমন্বয়ের বিষয়টা আছে। আইনের ধারা সেকশন 37-এ এখানে আছে যে মোট ভাড়া যে আমরা বের করব, সেক্ষেত্রে আছে মোট ভাড়া বের করার ক্ষেত্রে আমাদের বিষয়টা হচ্ছে প্রাপ্ত ভাড়া, তার থেকে অ্যাডভান্স সমন্বয়, আর হচ্ছে শূন্যতা ভাতা, এটা মাইনাস করলে যেটা আমরা পাবো এটা হচ্ছে মোট ভাড়া। মানে একজন ব্যক্তি প্রাপ্ত ভাড়া যা পাবেন, সেকশন 37টা বলা আছে। এটা সেকশন 37-এ প্রাপ্ত ভাড়া থেকে, এটা কিন্তু চেঞ্জ আসছে, নতুন আপডেট আসছে। প্রাপ্ত ভাড়া থেকে আপনি দুইটা বিষয় মাইনাস করতে পারবেন, শূন্যতা ভাতা এবং অ্যাডভান্স। শূন্যতা ভাতা আর হচ্ছে আপনার অগ্রিম, অগ্রিম সমন্বয়, এটাকে বলা হয় অগ্রিম সমন্বয়। ধরা যাক আপনার অগ্রিম দিয়েছেন 1 লাখ টাকা, বলছে প্রতি মাসে 2 লাখ টাকা আপনার ভাড়া থেকে কেটে রাখবে। তাহলে আপনার ভাড়াটা ধরতে হবে, ধরেন আপনি ভাড়া পাচ্ছেন
ভাড়া মূলত 22,000, কিন্তু আপনি অ্যাডভান্স দিয়েছিলেন বিধায় আপনি এখন 20,000 দিচ্ছেন। তখন আপনি ভাড়া কাউন্ট করবেন, এই 20,000 প্লাস 2,000, 22,000 টাকা আপনি কাউন্ট করবেন মান্থলি ভাড়া। তো 22,000 যে আপনি কাউন্ট করলেন, তাহলে ওই 2,000 যাবে কই? 2,000 টাকা আপনি সমন্বয় করতে পারবেন, এই অ্যাডভান্স থেকে আপনি সমন্বয় করতে পারবেন। তাহলে প্রাপ্ত ভাড়া থেকে আমাদের এই সমন্বয় ভাতা যতটুকু আছে এটা আমরা বাদ দিতে পারবো, এবং শূন্যতা ভাতা বাদ দিতে পারবো যতটুকু আমাদের সমন্বয় হয়েছে এই অর্থ বছরে ওই মালিকের। কারণ ভাড়ার মধ্যে তো, আমরা যখন ভাড়া প্রাপ্ত হয় ভাড়ার মধ্যে তো আমরা আহ অ্যাডভান্সটা কাউন্ট করি না। তার মানে আমি ভাড়া পাচ্ছি 20,000, আর 2,000 ওই ব্যক্তির অ্যাডভান্স থেকে সমন্বয় করতেছি, তাহলে আমার ভাড়া মূলত 22,000। তাহলে আমি ভাড়া যখন লিখবো তখন আমি 22,000 লিখবো, 20,000 ভাড়া প্লাস 2,000 অ্যাডভান্স, টোটাল হচ্ছে আমি 22,000 টাকা ভাড়া। সেখান থেকে আমি শূন্যতা ভাতা বাদ দিব, আমার মোট ভাড়া চলে আসবে। আর যদি আমি অ্যাডভান্স ফেরত দিই কোনো অর্থ বছরে, সেই ফেরতটা আমি মাইনাস করার সুযোগ পাবো। এখানে ছয়টা হচ্ছে আমাদের, যদি আপনি আয় বর্ষের কোনো অংশে ভাড়া দেন, ঠিক আছে? ধরেন আপনি 6 মাস ভাড়া দিয়েছেন, তাহলে খরচ পাবেন 12 মাসের না, ওই 6 মাসের। ধরেন আপনার ফ্ল্যাট ভাড়া হয়েছে 6 মাস, আর 6 মাস ভাড়া হয় নাই, তাহলে ওই 6 মাসের খরচ আপনি পাবেন না। অংশের ভাড়া দিলে আপনি সেই অংশের খরচ হিসেবে দাবি করবেন। ওকে, আশা করা যায় যে শূন্যতা মানে হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স। যদি আপনার বাসা খালি থাকে, এই শূন্যতা ভাতা প্রমাণ করতে আমাদের বিদ্যুৎ বিল কপি দিতে হয় যে আপনার বাসা খালি থাকলো কিনা। এটা আমাদের প্রশ্ন আসতে পারে যে শূন্যতা ভাতা কিভাবে আমরা প্রমাণ করব? বিদ্যুৎ বিল দিয়ে। বিদ্যুৎ বিল দিয়ে বিদ্যুৎ বিল দিয়ে আমাদের প্রমাণ করতে হবে শূন্যতা ভাতা আছে কিনা। ঠিক আছে? তাহলে শূন্যতা ভাতা মানে খালি, যদি খালি থাকে, কোনো বাড়ির একটা অংশ আপনার ভাড়া না হয়, তাহলে উপকর কমিশনারকে আপনাকে জানাতে হবে যে এই মাসে আমার ফ্ল্যাটটি ভাড়া হয় নাই বা ভাড়া নাই। তখন আপনি শূন্যতা ভাতা দাবি করতে পারবেন। আর শূন্যতা ভাতার দাবির ক্ষেত্রে আপনাকে বিদ্যুৎ বিলের প্রমাণ দিতে হবে যে এই যে এই মাসে আমার ভাড়া কম এসেছে, তাহলে আমরা আহ এটা ভাড়া পাবো। অ্যাডভান্স সমন্বয় বলতে বোঝাচ্ছে আপনি এই বছরে কয় টাকা অ্যাডভান্স পেয়েছেন আর কয় টাকা আপনি দিয়েছেন, এটার মধ্যে আপনার সমন্বয় করতে হবে। তার মানে যদি আপনি যা ভাড়া পাচ্ছেন এটার সাথে অ্যাডভান্সের টাকাটা যোগ করতে হবে। ধরেন আপনি 20,000 টাকা ভাড়া প্রাপ্ত হচ্ছেন, বাট ওই ব্যক্তির অ্যাডভান্স থেকে প্রতি মাসে আপনি 3,000 টাকা কেটে রাখতেছেন, তাহলে মূলত আপনার ভাড়া হচ্ছে 20,000, আর অ্যাডভান্সের টাকা 3,000, 23,000। তাহলে আপনাকে অবশ্যই ভাড়া প্রদর্শন করতে হবে 23,000 টাকা। আর এই 3,000 টাকা আপনি পরবর্তীতে অ্যাডভান্স সমন্বয়ে মাইনাস দিবেন। কারণ ওই 3,000 টাকা তো তার অ্যাডভান্স থেকে সমন্বয় করতেছেন, আপনার অরিজিনাল ভাড়া কিন্তু 20,000। ঠিক আছে? তাহলে আমরা মূলত ভাড়া দেখাবো তাকে 20,000, এটাকে বলা হচ্ছে অ্যাডভান্স সমন্বয়। এই যে 3,000 টাকা প্রাপ্ত দেখালাম, কারণ মোট প্রাপ্ত তো আমি 23,000, 20,000 টাকা হয়েছি, কিন্তু সে তো অ্যাডভান্স 3,000 টাকা আমি তার কাছ থেকে কেটে রাখছি, তাহলে মোট ভাড়া ছিল 23,000। মোট ভাড়া কত ছিল? 23,000 টাকা। সেখান থেকে 20,000 পেয়েছি হচ্ছে তার কাছ থেকে নগদে নিয়েছি, আর 3,000 অ্যাডভান্স থেকে নিয়েছি, তাহলে আমার প্রাপ্ত ভাড়া হলো 23,000। মোট ভাড়ার পরিমাণ হবে 23,000, মোট ভাড়া কিন্তু 20,000 নয়, কারণ 3,000 অ্যাডভান্স থেকে আমি সমন্বয় করছি। অগ্রিম সমন্বয় বলতে বোঝাচ্ছে এটা তো আপনার প্লাস হলো, কিন্তু যদি কোনো ভাড়াটিয়ে চলে যায় সে অ্যাডভান্স ফেরত চায় না। ভাড়ার সাথে তো আপনি অ্যাডভান্স যোগ করে দিচ্ছেন, কিন্তু যদি একজন ভাড়াটিয়ে চলে যায়, অ্যাডভান্স দিয়েছে 50,000 টাকা, সে তার ফেরত দিবে, তখন ওই অ্যাডভান্সটা আপনি মোট ভাড়া থেকে বাদ দিয়ে দিবেন। ওকে, তাহলে শূন্যতা ভাতাও মোটামুটি আশা করা যায় বুঝতে পারছেন। হুম। বছরের যখন চলে যাবে তখন এই ঘটনাগুলো ঘটবে। আরেকটা বিষয় এখানে, যদি এটা বিধিমালায় আছে, বিধি 8-এর আছে, বিধি 8-এর এতে বলা আছে, যদি ভাড়া 25,000-এর বেশি হয় তাহলে ওই ভাড়াটা আপনার ব্যাংকের মাধ্যমে নিতে হবে। ভাড়াটিয়ার কাছ থেকে ব্যাংকিং চ্যানেলে নিতে হবে। যদি ভাড়া 25,000-এর বেশি হয়ে যায় তাহলে এটা অবশ্যই আমাদের
ব্যাংকিং চ্যানেলে গ্রহণ করতে হবে। ঠিক আছে? এটা আর খুব বেশি বলবো না, মোটামুটি আমাদের এই প্রশ্ন, সহজ প্রশ্ন, অনেক আলোচনা হয়ে গেছে। এই 11 নম্বর প্রশ্ন, এটা 3 স্টার মার্ক করো, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ এটা আপনাদের নিয়েই প্রশ্ন। এখান থেকে শর্ট প্রশ্ন বা ব্রড প্রশ্ন, যে কোনো প্রশ্ন হতে পারে। ঠিক আছে? যে আয়কর আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা, কারা লিগাল রিপ্রেজেন্টেটিভ কারা, বা হাজির হওয়ার জন্য অনুমোদনযোগ্য প্রতিনিধি, 327 নম্বর সেকশন। এই যে আইটিপি যে কর আইনজীবী নিয়োগ দেওয়া হয়, এটা 327 নম্বর সেকশন, এটা হচ্ছে আপনাদের সেকশন। আপনারা হচ্ছেন এই যে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, আপনাদের নিয়োগ দেওয়া হয় 327 নম্বর সেকশনের আন্ডারে। ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি অর্থ কি, যদি আসে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মানে কি, বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে করদাতার কাছ থেকে পাওয়ার নিয়ে আয়কর কর্তৃপক্ষর বা অ্যাপিল ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার উপযুক্ত ব্যক্তি উপস্থিত হওয়া ব্যতীত সে এই ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজিরা দিতে পারেন বা হাজিরা দিবেন। তাহলে করদাতা নিজে উপস্থিত না হয়ে, তার যেসব জায়গায় হিয়ারিং এর প্রয়োজন আছে, অ্যাপিল আছে, ট্রাইব্যুনাল আছে, বা আয়কর কর্তৃপক্ষ মানে সার্কেল জোন, যেখানে হিয়ারিং এর প্রয়োজন আছে, তিনি নিজে হাজির না হয়ে তিনি যাকে ক্ষমতা অর্পণ করতে পারবেন, সেই ব্যক্তি হচ্ছে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি। তিনি কি যে কাউকে দিতে পারবেন? তিনি তার এক বন্ধুকে ক্ষমতা দিতে পারবেন না, সবাইকে দিতে পারবেন না। তাহলে তিনি যাকে দিতে পারবেন, তিনি হচ্ছে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি। তাহলে বুঝেন, করদাতা যাকে তার পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় আয়কর কর্তৃপক্ষের কাছে হোক, অ্যাপিলে হোক, ট্রাইব্যুনাল হোক, হিয়ারিং এ অংশগ্রহণ করার সুযোগ দিতে পারবে, তিনি ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। এই ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মূলত হলো 3 জন। মূলত কয়জন? 3 জন। একজন হচ্ছে তার একদমই নিকট আত্মীয়, তার ভাই, তার পিতা মাতা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন, এই চারটা। এই চারটার মধ্যে 8 জন আছে, কিন্তু পিতা মাতা, আহ, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন, এই যে যে 8 জন ব্যক্তি আছে, তারা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। এটা মনে রাখাটা সহজ হয়, যে পিতা মাতা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন, এরা হচ্ছে মূলত কি ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। 2 নম্বর হচ্ছে, করদাতার যদি কোনো পার্মানেন্ট, একদম নিয়মিত কোনো কর্মচারী থাকে, তিনিও ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হতে পারবেন। 3 নম্বর হচ্ছে কর আইনজীবী। যারা কর আইনজীবী, ট্যাক্স লয়ার, যেমন আইটিবি পরীক্ষায় যারা পাশ করবেন তাদেরকে কর আইনজীবী বলা হবে। এটা কোন ধারায় বলা আছে? 327 নম্বর ধারায় বলা হচ্ছে আপনারা কর আইনজীবী। এই 327 সেকশনে আপনাদেরকে কর আইনজীবী, ট্যাক্স লয়ার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এখন তো আইটিবি বলবে না, এখন হচ্ছে ইনকাম ট্যাক্স লয়ার, একজন কর আইনজীবী। আপনারা কি হচ্ছেন? একজন কর আইনজীবী। কর আইনজীবী কারা কারা হতে পারবে? আপনারা তো পরীক্ষা দিয়ে হবেন, 6 নম্বর ব্যক্তি, এই যে লাস্ট, পরীক্ষা দিয়ে হতে হবে আপনাকে। এই পরীক্ষা দিয়ে আপনাদের কর আইনজীবী হতে পারে। এছাড়াও আহ, যারা বার কাউন্সিলের সদস্য, তারা কর আইনজীবী হতে পারবেন। চার্টার অ্যাকাউন্টেন্ট যারা, তারপর কস্ট ম্যানেজার অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, এবং উপকর কমিশনারের পদে ছিল এরকম কোন, বা এর থেকে উপরের পদে ছিল এরকম কোন ব্যক্তি, যিনি 5 বছর কাজ করেছিলেন, সেও কর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। তাহলে দেখা যাচ্ছে 6 জন ব্যক্তি এখানে করা আইনজীবী হতে পারে। একজন হচ্ছেন বার কাউন্সিল মানে যে পাশ করেছে, যে বার কাউন্সিল এক্সামে পাশ করেছে, যিনি আইনজীবী, তিনি করা আইনজীবী হতে পারবেন। চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারবেন, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে পারবেন, চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ সেও হতে পারবে, এবং উপকর কমিশনারের সমমানের দায়িত্ব ছিল বা তার থেকে উচ্চ দায়িত্ব ছিল এমন ব্যক্তি 5 বছর প্র্যাকটিস করে থাকলে, দায়িত্ব পালন করে থাকলে, তিনিও কর আইনজীবী হিসেবে নিবন্ধন নিতে পারবেন। এখন কর আইনজীবী হিসেবে কাজ করতে হলে আপনার কি কি করা লাগবে? আপনি তো কর আইনজীবী হতে পারবেন, এবং হচ্ছে লাস্ট হচ্ছে বোর্ড কর্তৃক আইনজীবী হিসেবে সনদ প্রাপ্ত ব্যক্তি, যাদেরকে সনদ দিবে, অর্থাৎ যাদেরকে পরীক্ষা নিয়ে সনদ দিবে। এই, তাহলে প্রথম হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, তারপর হচ্ছে কর আইনজীবী। যদি ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না এসে পরীক্ষায় এরকম আসে যে কর আইনজীবী কারা, তখন এদেরকে লিখবেন, এই 6 জনের নাম লিখবেন।
এরা হচ্ছে কর আইনজীবী, এদেরকে বলা হচ্ছে কর আইনজীবী। এখানে কিন্তু লেখাই আছে কর আইনজীবী অর্থ। এই প্রশ্নে এতটুকু আসতে পারে যে কর আইনজীবী কারা, আপনি এটাকে লিখবেন। এখন কর আইনজীবী হিসেবে যদি আপনাকে প্র্যাকটিস করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটা সদস্য সমিতির সদস্য হতে হবে, যেমন ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশন, এরকম যে কোনো একজন অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। ঠিক আছে? এবং এই আইনজীবী সমিতির নিবন্ধন প্রদান করিবে এবং বোর্ডের সাথে আইনজীবী সমিতি আহ হিসাবে গণ্য হইবে না। অর্থাৎ এমন কোন সমিতি, আমরা নিজেরা একটা অ্যাসোসিয়েশন করেছেন, তার মেম্বার হলে কিন্তু হবে না। যেগুলো বোর্ডের সাথে রেজিস্ট্রেশন আছে, যেমন ঢাকা ট্যাক্সেস বার, চট্টগ্রাম ট্যাক্সেস বার, এদের মেম্বার হলে আপনি প্র্যাকটিসের সুযোগ পাবেন। তাহলে যদি প্রশ্ন আসে কর আইনজীবী কখন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন, তার কোয়ালিফিকেশন হয়ে যাওয়ার পরে, বোর্ড নিয়োগ দেওয়ার পরে যদি সে ব্যক্তি কোনো এরকম আইনজীবী সমিতির, কর আইনজীবী সমিতির সদস্য হন, তখনই তিনি প্র্যাকটিস করতে পারবেন। এখন বোর্ড কর আইনজীবীদের জন্য কি কি কাজ করতে পারে? বোর্ড কর আইনজীবীদের জন্য সনদ দিতে পারে, সনদ বাতিলও করতে পারে, আচরণবিধি তৈরি করতে পারে, তাদের যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ করতে পারে, তাদের শৃঙ্খলা বিষয় হতে পারে, বা তাদের কোনো অ্যাপিল থাকলে শুনতে পারে, তাদের পরিচয় পত্র নিবন্ধন এগুলো দিতে পারে, যেগুলো বোর্ড আপনাদের জন্য করবে। তাহলে এটা হচ্ছে বোর্ডের দায়িত্ব। এখন যদি প্রশ্ন আসে এরকম একটু ঘুরায় আসে যে কর আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য কি, একটু এরকম অনেক সময় প্রশ্ন আসে, বা কোনো একটা ঘটনা দেওয়া থাকলো যে একজন কর আইনজীবী হিসাবে এই বিষয়ে আপনার পরামর্শ কি। এখন আপনি এখানে কিছু কিছু এরকম প্রশ্ন অনেক বছর এসেছে যে কর আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব কি। তখন 1 নম্বর দায়িত্ব এখান থেকে লিখতে পারবেন যে আমি আমার সনদের সম্মান রক্ষা করব, আমি যে বোর্ড থেকে সনদ প্রাপ্ত যে সম্মান রক্ষা করে চলবো। 2 নম্বর দায়িত্ব হচ্ছে বোর্ড কর্তৃক সকল আচরণ বিধি আমি মেনে চলবো। আমি আমার পরিচয়পত্র সবসময় আমার প্রফেশনাল ক্ষেত্রগুলোতে রাখবো। আমি কোনো অন্যায়ের সাথে জড়িত হব না। আমি বোর্ডের নির্দেশনা মোতাবেক কাজ করব। সরকারের কর আহরণে কাজ করব। আমি করদাতাকে করদানে উৎসাহিত করব। এই সকল যে পজিটিভ দিকগুলো আছে, যেগুলো আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, সেই বিষয়গুলো আপনি লিখবেন। কারণ বোর্ডের দায়িত্ব আছে, ঠিক করা আইনজীবীর দায়িত্ব আছে, তাই এগুলো তো আইনে বলা নাই, বাট আপনাকে এগুলো বুঝতে হবে, বুঝে লিখতে হবে। যদি এরকম ঘুরায় প্রশ্ন আসে, আমি সবগুলো বলে দিচ্ছি, কারণ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এর সাথে কোনো সময় এরকম আমাদের আসতে পারে। আইটিপি, এখন এই শব্দটা, আইটিপি বলতে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, এটাকে চেঞ্জ করে এখন বলা হচ্ছে ইনকাম ট্যাক্স লয়ার। আইনে এখন কোথাও আইটিপি নাই, দেখবেন কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স লয়ার এখন বর্তমান। আহ, বিধি করে নাই, করতে পারবে। ঠিক আছে? প্রণয়ন করিতে পারবে, এটা কোর্সে এরকম কথা বল নাই, বিধি প্রণয়ন করতে পারবে। এখনো করে নাই, এটা বোর্ডের বিষয়, কিন্তু বোর্ড বিধি প্রণয়ন করতে পারবে। ওকে, এখন আসেন, আমাদের এই প্রশ্নটা মোটামুটি আপনারা মনে হয় বুঝতে পারছেন যে কি আসতে পারে পরীক্ষায়, যা আসতে পারে। এরপর 12 নম্বর প্রশ্ন, এটাও আমাদের 3 স্টার মানে একটা প্রশ্ন, এডিআর। এটাও আপনি 3 স্টার মান দেন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় এডিআরটা আসে। দেখেন, 1 নম্বর হচ্ছে এডিআরটা কি, যদি এটা সহজে, এডিআর কি এটা কিন্তু আমাদের সংজ্ঞা দেওয়া আছে, এডিআর বিধিমালায় দেওয়া আছে। এডিআর বলতে বোঝা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। যদি করদাতা এবং এনবিআর এর সাথে কোনো কনফ্লিক্ট অ্যারাইজ হয়, কোনো কি হয়, কনফ্লিক্ট হয়, কোনো মামলায় তারা যদি সংক্ষুব্ধ হয়, তখন ওই যে বললাম উপকর কমিশনের আদেশের বিরুদ্ধে করদাতা যদি সংক্ষুব্ধ হন, বা কোনো কর্মকর্তার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে তিনি অ্যাপিল বা রিভিশনে না যেয়ে এটা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। এই বিকল্প বিরোধ নিষ্পত্তি যেটা হবে, এটা হবে সহায়তাকারীর মাধ্যমে, একজন সহায়তাকারী থাকবে, তার মাধ্যমে এই এই এটাকে সমাধান করা সম্ভব হবে। সহায়তাকারী নিয়োগের মাধ্যমে
এই বিকল্প বিরোধ এটা মীমাংসিত হবে। তাহলে একজন সহায়তাকারীর মাধ্যমে এই সমাধান করা। দেখেন, এই এডিআর কিন্তু আমাদের চারটা ফরম্যাটে হয় আমরা জানি: নেগোসিয়েশন, কনসিলিয়েশন, মেডিয়েশন, আরবিট্রেশন। বাট আমাদের ইনকাম ট্যাক্সের যে এডিআর এর কথা বলা আছে, এটা বলা আছে মেডিয়েশন পদ্ধতি, মানে সহায়তাকারীর মাধ্যমে, সহায়তাকারী নিয়োগের মাধ্যমেই সমাধান করা। সহায়তাকারী নিয়োগের মাধ্যমে সমাধান করা মানে কি? মেডিয়েশন পদ্ধতিতে সমাধান করা। সেইভাবে আমাদেরকে সমাধান করতে হবে আর কি। তাহলে এটা আমরা মোটামুটি জানা আছে। তাহলে এডিআরটা কার কাছে দাখিল করতে হবে এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে এডিআর মামলার যে কোনো সময়ে দাখিল করা যায়। মামলার যে কোনো পর্যায়ে এডিআর দাখিল করা যায়। এডিআর এর ফি হচ্ছে 500 টাকা। এডিআর দাখিলের ফি হচ্ছে 500 টাকা। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে অনেক সময়, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে, তারপরে এখানে বলে দিলাম। যেমন এই যে অ্যাপিলের ফি 200 টাকা, এডিআর এর ফি হচ্ছে 500 টাকা। তাহলে এই যে এডিআর এর আহ, কোথায় মামলাটা দায়ের করবে, এক নম্বর কথা হচ্ছে এডিআর মামলার যে কোনো সময় যেহেতু দায়ের করা যায়, তাহলে যার কাছে মামলা আছে তার কাছেই এডিআর এর জন্য অ্যাপ্লাই করবে। তাহলে প্রথমত উপকার কমিশনের বিরুদ্ধে যদি এডিআর করতে চায়, তাহলে যেখানে তার অ্যাপিল করার কথা ছিল সেই কর্তৃপক্ষের কাছে আমরা এডিআর দাখিল করব। তাহলে অ্যাপিলের অধিক্ষেত্র যেখানে এডিআরও করব সেখানে। এডিআর মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এটা হচ্ছে বিকল্প বিরোধ অল্টারনেটিভ মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি, রিসলিউশন, নিষ্পত্তি। এখন দেখেন, উপকর কমিশনার প্রথম কি আদেশ দেয়? আমাদের প্রথম মামলা তিনটা স্টেজ। একটা হচ্ছে উপকর কমিশনার আদেশ দেয়, তার বিরুদ্ধে আমরা অ্যাপিল করি, অ্যাপিল আদেশ দেয় ট্রাইব্যুনালে যায়, ট্রাইব্যুনাল আদেশ দেয় হাইকোর্টে যায়, শেষ। তাহলে আমরা প্রথম উপকর বিরুদ্ধে যাই অ্যাপিলে, অ্যাপিল থেকে যাই ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনাল থেকে যাই হাইকোর্টে। আমার মামলা থাকতে পারে তিনটা জায়গায়। এক জায়গায় থাকতে পারে আমরা অ্যাপিলে, এক জায়গায় থাকতে পারে ট্রাইব্যুনালে, এক জায়গায় থাকতে পারে আমার হাইকোর্টে। যদি আমরা অ্যাপিলে না যে এডিআর এ যেতে চাই, তাহলে যেখানে অ্যাপিল করার কথা ছিল, অ্যাপিলের অধিক্ষেত্র আমাদের যেখানে যেখানে আমাদের কি করার কথা, অ্যাপিল করার কথা, সেখানেই আমাদের এডিআর করতে হবে। যদি যুগ্ম কমিশনার অফ অ্যাপিলের কাছে অ্যাপিল করার কথা হয়, তাহলে আমরা সেখানে এডিআর করব। তাহলে যেখানে অ্যাপিল করার কথা সেখানে আমরা এডিআর করব। আর যদি ট্রাইব্যুনালে হয়, তাহলে ট্রাইব্যুনালে আমাদের একজন রেজিস্ট্রার থাকে, বেঞ্চে রেজিস্ট্রার। যে বেঞ্চে আমার ফাইল, সেখানে একজন রেজিস্ট্রার থাকে, তার কাছে আমরা এডিআরটা দায়ের করব। তো ট্রাইব্যুনালে যদি থাকে, তাহলে অ্যাপিলে থাকলে, অ্যাপিল করার কথা থাকলে যেখানে অ্যাপিল করার কথা ছিল সেখানে দায়ের করব। ট্রাইব্যুনালে থাকলে আমরা কার কাছে দায়ের করব? ট্রাইব্যুনালে থাকলে আমরা দায়ের করব ট্রাইব্যুনাল বেঞ্চে যে রেজিস্ট্রার থাকবেন। এখন পাঁচটা বেঞ্চ আছে আমাদের, এই বেঞ্চের রেজিস্ট্রার বরাবর আমরা দাখিল করবো। আর হাইকোর্টে যদি থাকে, তাহলে দ্বিতীয় সচিব ট্যাক্সেস লিগাল তার কাছে অনুমতির জন্য চাইবো। অনুমতি দিলে আমরা এডিআর করতে পারবো। অন্য জায়গায় অনুমতি লাগবে না, হাইকোর্টে হলে কি লাগবে? অনুমতি লাগবে। তাহলে এডিআর মামলার যে কোনো সময় করা যাচ্ছে, বিকল্পভাবে এটা সমাধান করা যাচ্ছে অ্যাপিল রিভিশন না করে। যদি আমরা নেগোসিয়েশন মাধ্যমে, সহায়তাকারী নিয়োগের মাধ্যমে এই বিষয়টা সমাধান করতে চাই, তাহলে আমাদের এই বিকল্প বিরোধ নিষ্পত্তিতে চলে আসতে হবে। এরপরে দেখেন আমরা কিভাবে এটা দাখিল করব। আমরা প্রথমত ফি যেটা আছে 500 টাকা ফি, এটা ট্রেজারির মাধ্যমে জমা দিব। এরপরে আমরা নির্দিষ্ট ফর্মে এটাকে আবেদন করব। আর বিচারাধীনের ক্ষেত্রে যদি আমরা বিচারাধীন অবস্থায় করতে চাই, তাহলে আমরা অনুমতি জন্য আবেদন করব। এই আবেদন হলে আমরা 3 সেট ফটোকপি করব, এগুলো জমা দিব। ঠিক আছে। আবেদন করার পরে আমাদের এই সহায়তাকারীর একটা তালিকা আছে যে আমি এডিআর করতে চাই। তাহলে এই এডিআর করতে চাই, এডিআর কারা সমাধান করবেন? একটা মেডিয়েটর করবেন, একটা সহায়তাকারী করবে। এটা তালিকায় আছে এনবিআর এর কাছে, বোর্ডের কাছে। সেই তালিকা থেকে আপনি একজনকে বাছাই করে নেবেন যে এই ব্যক্তি আমাদের এডিআর এর সমাধানকারী হবে, তিনি সমাধান করবেন। তাহলে আমরা এই সহায়তাকারী তালিকা থেকে একজনকে নির্বাচিত করলে, বোর্ড আমাদেরকে নির্বাচিত করলে তার মাধ্যমে এডিআর আমাদের নিষ্পত্তি হবে। এখন মামলা কিভাবে নিষ্পত্তি হবে,
এইটা আমাদের পরীক্ষা আসতে পারে যে এডিআর প্রক্রিয়াটা বলুন, এডিআর কিভাবে সমাধান করা হয়। দেখেন এই প্রশ্নটা বড় করে লেখা আছে, আপনি সংক্ষিপ্ত করে লিখতে হবে। প্রথম তো আমরা বললাম এডিএটটা কি, এটা যদি 1 মার্কের প্রশ্ন, যদিও এখানে আমাদের নাই, তারপরে বলে নিলাম এডিএটটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। উপকর কমিশনার বা যে কোনো মামলার আদেশের বিরুদ্ধে যদি আমরা অ্যাপিল রিভিশন না করে আমরা এই মামলাটা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির সুযোগ আছে। এটা হচ্ছে একজন সহায়তাকারী নিয়োগের মাধ্যমে বা সহায়তাকারীর মাধ্যমে, মেডিয়েটরের মাধ্যমে আমরা নিষ্পত্তি করতে পারি। এটাকে বলা হবে এডিআর। কারণ মামলায় না যে আমরা সহায়তাকারী নিয়োগের মাধ্যমে যদি সলিউশন করে ফেলি, এটার নাম কি হবে? এটার নাম হবে এডিআর। এডিআর মানে হচ্ছে সহায়তাকারী নিয়োগের মাধ্যমে এটাকে সমাধান করা। ওকে। আর এডিআর কার কাছে দায়ের করব? যার কাছে মামলাটা দায়ের করার কথা। যেমন যদি অ্যাপিলে থাকে তাহলে অ্যাপিলের যিনি, যার কাছে অ্যাপিল করার কথা তার কাছে এডিআর করব। ট্রাইব্যুনাল থাকলে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার আছেন, আমি দাগ দিয়ে দিছি, মার্কগুলো পয়েন্টগুলো পড়েন। আর এডিআর এর আমরা নির্ধারিত ফর্মে আবেদন করব, 500 টাকা ফি জমা দিব। এবং ফি জমা দেওয়ার পরে এডিআর এর ওখানে একটা লিস্ট আছে যে কারা কারা মেডিয়েটর, সহায়তাকারী কারা। ওখানে তো লিস্ট আছে, সহায়তাকারী হতে পারে যে অ্যাডভোকেট ছিল সেখান থেকে আসতে পারে, ট্যাক্সের যারা ছিল রিটায়ার্ড পার্সন এরা আসতে পারে, এরা সহায়তাকারী হতে পারে, মেডিয়েটর হতে পারে। ওদের আইনবারের লিস্ট আছে। লিস্ট থেকে আমি একজনকে চয়েস করব, চয়েস করার পরে তারা আমাদেরকে আহ, সহায়তার জন্য অনুমতি প্রাপ্ত হবে। অনুমতি প্রাপ্ত হওয়ার পরে তারা মামলাটা নিষ্পত্তি করবেন। এখন প্রশ্ন আসতে পারে এই অংশটা, যে সহায়তাকারী বিকল্প বিরোধ পদ্ধতিতে কিভাবে আমার মামলাটা নিষ্পত্তি হবে, বা সহায়তাকারী দায়িত্ব কর্তব্য কি? সহায়তাকারীর দায়িত্ব কর্তব্য একই বিষয়, যে মামলা নিষ্পত্তি করা। সহায়তাকারী দায়িত্ব কর্তব্যের বিষয়টা একই, যে মামলাটার কি করা? নিষ্পত্তি করা। আমরা মেইন পয়েন্টগুলো দাগায় দিচ্ছি। দেখেন যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমরা আলোচনা করি নাই। এই যেগুলো দাগানো পয়েন্টগুলো এগুলো আপনারা পড়বেন। তাহলে এডিআর যিনি সহায়তাকারী হবেন তার মেইন দায়িত্ব কি হচ্ছে? মেইন দায়িত্ব হচ্ছে আপনার মামলাটা নিষ্পত্তি করা। মামলাটা কিভাবে নিষ্পত্তি করবে? প্রথমে সে, এই আবেদনকারী যিনি এডিআর করতে যাচ্ছেন এবং প্রতিনিধির সাথে, কোর্ট প্রতিনিধির সাথে আলোচনা করবেন। আলোচনা করে সে সমস্যার বিষয় বা সিদ্ধান্তের বিষয়বস্তু চিহ্নিত করবেন, ইস্যু ফর রেজুলেশন করবেন, যে কোন বিষয়ে আমি সিদ্ধান্তগুলো দিব। 3-4টি পয়েন্ট বলছি, এটা মনে রাখলে হবে। তাহলে এডিআর যিনি করবেন মধ্যস্থকে, তার 1 নম্বর কাজ হচ্ছে কি, তিনি সহায়তা, এই, আবেদনকারী এবং বিভাগীয় প্রতিনিধির সাথে আলোচনা করবেন, আলোচনায় বসবেন দুই পক্ষের সাথে। দুই পক্ষের সাথে আলোচনা বসে সে প্রথম যে কাজটা করবেন, ইস্যু ফর রেজুলেশন তৈরি করবেন, যে কোন বিষয়ে আমি সিদ্ধান্ত দেব। তৈরি করার পরে তিনি একটা মিটিং কল করবেন। এটা মনে রাখেন, তিনি কি করবেন? একটা মিটিং কল করবেন, দুইজনকেই নোটিশ দিবেন, সবার স্থান এবং তারিখ জানায় যে এই দিন আমরা আপনাদের দুজনের সাথে বসবো। এটাকে তিনি লিখিতভাবে তিনি অবহিত করবেন উভয় পক্ষকে। উভয় পক্ষকে অবহিত করার পরে তিনি যদি মনে করেন যে উভয় পক্ষ আমাকে সহযোগিতা করতেছে না, উভয় পক্ষ আমাকে কি করতেছে না, সহযোগিতা করতেছে না, তাহলে তিনি বলবেন এডিআর বাতিল, এডিআর করব না। কগনিজেবল ফর নন কোঅপারেশন, এই তারা আমাকে সহায়তা করতেছে না, নোটিশে হাজির হচ্ছে না, এডিআর বাতিল, আমার সহায়তা করার প্রয়োজন নাই। তাহলে দেখেন, উভয় পক্ষকে নোটিশ দিল, তারা যদি হাজির না হয়, সহায়তা না করে, তাহলে এডিআর কি হয়ে যাবে? এখানে বাতিল হয়ে যাবে। আর যদি তারা সহায়তা করে, দুই পক্ষ উপস্থিত হয়, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। তারা যদি দুইজন এক হয়ে যায়, কোনো বিষয় একমত পোষণ করে, তখন এখানে এটা বাংলায় হচ্ছে, ইংলিশে লেখেন কন্ডিশনাল এগ্রিমেন্ট বা একটি শর্ত, এটা বাংলায় আছে শর্ত সম্বলিত চুক্তিপত্র। কন্ডিশনাল এগ্রিমেন্ট প্রস্তুত করে উভয় পক্ষে সাক্ষ্য নেবেন যে এই বিষয়ে দুইজন একমত। তাহলে বোঝা যাচ্ছে এডিআর কার্যকর হলো, দুজন একমত হওয়া মানে এডিআর কার্যকর হওয়া। যদি দেখা যায় যে না, উভয় পক্ষ একমত হয় নাই, তাহলে কোন বিষয়ে ঐক্যমত হয় নাই, মতৈক্য হয় নাই, এটা জানিয়ে তিনি নির্ধারিত কর্তৃপক্ষের কাছে, বোর্ডের কাছে একটা চিঠি ইস্যু করে দিবেন, একটা অ্যাপ্লিকেশন করে দিবেন যে উভয় পক্ষ এই বিষয়ে মত মতৈক্যে পৌঁছায় নাই, অর্থাৎ এডিআর কার্যকর হয় নাই,
এটা এডিআরটা হবে না। ঠিক আছে। আর যদি মতৈক্য হয় তাহলে তাদের কাছ থেকে কিভাবে টাকাটা আদায় করা হবে, ফেরত পাবে, এটাও তিনি পদ্ধতি নির্ধারণ করে দিবেন। তাহলে এডিআর সম্পর্কে আমরা সহজে বুঝলাম যে এডিআর এর প্রসেস, প্রক্রিয়া এটা। আবার যদি আসে সহায়তাকারী দায় দায়িত্ব কি, এটা মানে উত্তর একটা, প্রস্তাবটা যেভাবে আসুক উত্তর একটা। আর এটাই হচ্ছে মূল পয়েন্ট, এটা আসবে যদি এডিআর থেকে প্রশ্ন করা আসে, এটা আসবে। দুইজন বলতে কনফ্লিক্ট কার মধ্যে, একজন হচ্ছে আবেদনকারী করদাতা আর একজন হচ্ছে এনবিআর। এনবিআর এর পক্ষে বিভাগীয় কর্মকর্তা থাকেন, এই যে দেখেন আবেদনকারী এবং বিভাগীয় কর্মকর্তা, মানে ইনি হচ্ছে এনবিআর এর পক্ষে থাকেন। আর একজন থাকেন করদাতা, যার কর বেশি হয়েছে সেই তো মেডিয়েশনে গেছে, আর হচ্ছে আবেদনকারী, এই দুইজন। দেখেন এডিআর প্রসেসটা কি যদি আমি 1 মিনিটে সংক্ষিপ্ত বলি। এডিআর মানে হচ্ছে সহায়তাকারী, মিডিল ম্যান নিয়োগের মাধ্যমে মামলাটা সমাধান করা। তাহলে সহায়তাকারীর একটা লিস্ট এনবিআর এ আছে, সেখান থেকে আপনি চয়েস করবেন, তারা সেই অনুযায়ী একজন সহায়তাকারী নিয়োগ দিবেন। নিয়োগ দেওয়ার পরে এডিআর প্রক্রিয়া শুরু হবে। শুরুটা কিভাবে হবে? সহায়তাকারী তিনি উভয় পক্ষের সাথে বসবেন, মানে এনবিআর এর বিভাগীয় কর্মকর্তা এবং আপনাকে করদাতাকে নিয়ে বসবেন। বসার পরে তারা একটা নির্ধারণ করবেন যে কোন কোন বিষয় আমাদের বিরোধ, এই বিরোধীয় বিষয়, ইস্যু ফর রেজুলেশন, বিষয়বস্তু নির্ধারণ করবেন যে এই বিষয় আমরা সমাধান দিব। যে বিষয়ে দুইজন একমত সে বিষয়ে তো সমাধানের প্রয়োজন নাই। যে বিষয়ে দুইজনের বিরোধ সেই বিষয়ে আমাদের সমাধানের প্রয়োজন আছে। তাহলে যে বিষয়ে বিরোধ এটা তারা নির্ধারণ করবেন। নির্ধারণ করার পরে দুইজনকে নির্ধারিত একটি মধ্যস্থকারী আইনজীবীও হতে পারেন, আবার রিটায়ার্ড এডমিনে কর্মকর্তা হতে পারেন, ওখানে সহায়তাকারী তার লিস্ট আছে বোর্ডে, নিবন্ধিত ব্যক্তি। দুইজনকে তারা ওই সহায়তাকারী একটা নোটিশ দিবেন, একটা চিঠি পাঠাবেন যে অমুক তারিখ অমুক সময়ে অমুক জায়গায় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, বসবো। এটা লিখিতভাবে অভিহিত করবেন বসার পরে। এখন বসার আগে যদি এরকম ঘটনা ঘটে যে এক পক্ষ আসতেছে না বা অন্য পক্ষ তারা সাড়া দিচ্ছে না, যদি এরকম ঘটনা ঘটে, এই সহায়তাকারী যদি মনে করেন যে অসহযোগিতা, তাকে সহযোগিতা করা হচ্ছে না, তাহলে তিনি ওখানে এডিআর বাতিল করে দিবেন, যে এডিআর এর দরকার নাই, এডিআর বাতিল। আর যদি তারা উভয় পক্ষ সহযোগিতা করে, হ্যাঁ দুইজনই আসতেছে, তখন দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে উভয় পক্ষ কোনো বিষয়ে একমত হলো, যদি একমত হয় তখন ওই সহায়তাকারী একটা এগ্রিমেন্ট করবেন। এটা ছিল কন্ডিশনাল এগ্রিমেন্ট, শর্তযুক্ত এগ্রিমেন্ট করে নিবেন যে এই বিষয়ে আপনারা দুইজন একমত স্বাক্ষর করেন। স্বাক্ষর করলেন, এডিআর কার্যকর হয়ে গেল। আর যদি দুইজন ঐক্যমত না হয়, এডিআর এর মূল বিষয়বস্তু হচ্ছে দুইজন একমত হওয়া লাগবে, যদি একমত না হয় তাহলে এডিআর কার্যকর হয় নাই, বিধায় ধরা হবে। এবং কি কারণে একমত হয় নাই, এই যে এডিআর যিনি করবেন তিনি ওই বোর্ডকে বা কমিশনার বরাবর চিঠি লিখে বা অ্যাপ্লিকেশন করে জানিয়ে দিবেন যে এই কারণ এই বিষয়ে তারা ঐক্যমত পোষণ করে নাই। শেষ। এই 13 নম্বর প্রশ্ন কিন্তু আমরা আগে পড়িয়েছি, আর এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তারপরে 1 স্টার দেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না 13 নম্বর প্রশ্নটা, এটা আমরা আগে পড়েছি। তারপরে একটু দেখবো, এটা শর্ট নোট হিসেবে আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে সর্বোত্তম বিচারে কর নির্ধারণ। এডিআর কাকে বলে আমি 3-4 বার সংজ্ঞাটা দিয়েছি। বিকল্প বিরোধ পদ্ধতিতে, মানে একজন সহায়তাকারী নিয়োগের মাধ্যমে যদি আমরা কোনো সমস্যার সমাধান করি, তাকে বলা হবে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। আমি বললাম যে এডিআর মামলার যে কোনো পর্যায়ে করা যায়, মানে এটার কোনো মেয়াদ নাই, আপনি যে কোনো স্টেজে এডিআর করতে পারবেন। যেমন অ্যাপিল বা আপনার ট্রাইব্যুনালের মেয়াদ আছে, এডিআর এর কোনো নির্ধারিত মেয়াদ নাই। এডিআর যে কোনো সময়, মামলা চলমান কারাকারি সময়েও, হাইকোর্টে থাকা চলাকালীন সময়েও আপনি এডিআর করতে পারবেন অনুমতি নিয়ে। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্ন, আর 3টা প্রশ্ন আছে আমাদের, সময়ও আছে মাত্র 30 মিনিটের মতো, 30-40 মিনিট, 3টে প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা পারি। তারপরে এটা 2 মিনিট দেখবো মাত্র। উত্তম বিচারে অ্যাসেসমেন্ট, উত্তম বিচারে অ্যাসেসমেন্ট মানে কি, যে উপকর কমিশনার তার নিজস্ব বিচারের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে থাকেন
কর নির্ধারণ করে থাকেন, এটা হচ্ছে উত্তম বিচারের অ্যাসেসমেন্ট। যদি উপকর কমিশনার তার নিজস্ব বিচার বুদ্ধিতে কোনো রায় প্রদান করে, এটা হচ্ছে উত্তম বিচারের অ্যাসেসমেন্ট। দেখেন, এখন কথা হচ্ছে উপকর কমিশনার কখন, উপকর কমিশনার কখন আপনার এই উত্তম বিচারের অ্যাসেসমেন্টে যাবেন। উপকর কমিশনার দুইটা কারণে মূলত উত্তম বিচার অ্যাসেসমেন্ট করেন, এটা সাধারণত শর্ট নোটে আসতে পারে। একটা হচ্ছে যখন ব্যক্তি রিটার্ন দাখিল বা সংশোধিত রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়, এক নম্বর কারণ হচ্ছে এই ধারা চারা না লিখলেও হবে, রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছে। দুই নম্বর হচ্ছে তাকে বিভিন্ন ধারায় নোটিশ দেওয়া হয়েছে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু সে উপস্থিত হয় নাই, তাহলে মানে হাজির হয় নাই। তাহলে আপনি রিটার্নও দিচ্ছেন না, আপনি হাজির হচ্ছেন না, তাহলে উপকর কমিশনার কি করবে? তখন এই ক্ষেত্রে তিনি প্রাপ্ত তথ্য এবং আইনি বিষয় চিন্তা করে তিনি মূল্যায়ন করে তার বিচার ভিত্তিক হিসাব করবেন। বিচার ভিত্তিক হিসাব করবেন, তার আইনি বিষয়গুলোকে চিন্তা করে তিনি উত্তম বিচারে অ্যাসেসমেন্ট করবেন। এবং উত্তম বিচারে অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই তার গ্রাউন্ড থাকতে হবে, এটা আগেও বলছি যে কর নির্ধারণের ভিত্তি সমূহ প্রতিফলন থাকতে হবে, একদম আন্দাজে হবে না, মোটামুটি ভিত্তি থাকতে হবে যে এর বেসিসে আমি করটা নির্ধারণ করলাম। একটা রিজনেবল গ্রাউন্ড বা লজিক এখানে থাকতে হবে, কাজ করতে হবে। তাহলে মূলত দুটো কারণে উত্তম বিচারে অ্যাসেসমেন্ট হয়। একটা হচ্ছে আপনি রিটার্ন সাবমিশন করেন নাই, দুইটা হচ্ছে বিভিন্ন ধারায় নোটিশ দেওয়া হয়েছে আপনাকে হাজির হওয়ার জন্য, কিন্তু আপনি উপস্থিত হন নাই, হাজির হন নাই। তাহলে এই সকল ক্ষেত্রে উপকর কমিশনার কি করবেন? তিনি উত্তম বিচার অ্যাসেসমেন্ট করবেন এবং এই কর নির্ধারণ আদেশ দিবেন, এবং ইহা 30 দিনের মধ্যে করদাতাকে জানিয়ে দিবেন নোটিশের মাধ্যমে যে আপনার বিরুদ্ধে এই অ্যাসেসমেন্ট হয়েছে, এটা তার দায়িত্ব। হ্যাঁ, হিয়ারিং এ উপস্থিত ওই যে হাজির না হওয়া মানে হিয়ারিং এ উপস্থিত না থাকলে, বারবার নোটিশ দিচ্ছে কিন্তু উপস্থিত হচ্ছে না। 14 নম্বর প্রশ্ন, এটা কি আপনি 3 স্টার মার্ক দেন? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারণ হচ্ছে আমাদের এটা আলাদা একটা আইন, দানকর আইন 1990। তো এই আইন থেকে আমাদের সাধারণত একটা প্রশ্ন আসতে পারে, দান করটা কি, দানের উপর যে কর দেওয়া হয় এটা। আর এটা প্রশ্ন আসছে দান কর আইন কত সালের, 1 মার্কের প্রশ্ন। এটা দান কর আইন 1990 সালে, এটাও একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, দান কর আইন কত সালের আইন? এটা হচ্ছে 1990 সালের একটা আইন। আপনারা সংশ্লিষ্ট একদম যেগুলো ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনায় যাচ্ছি না, ওগুলো প্রশ্নেরও দরকার নাই। দান কর আইন হচ্ছে 1990 সালের একটা আইন। ঠিক আছে, এই আইন থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে দান কর রিটার্ন দিতে হয়, এটা একটু লিখে রেখেন। সেপ্টেম্বরের 15 তারিখ, প্রতি বছরে একবার, সেপ্টেম্বরের 15ই সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 15 তারিখ আমরা দান কর রিটার্ন সাবমিশন করি। অর্থাৎ 15ই সেপ্টেম্বর হচ্ছে দান কর রিটার্ন দাখিলের টাইম। যেমন আমরা ট্যাক্স রিটার্ন দেই 30শে নভেম্বর, এখানে হচ্ছে 15ই সেপ্টেম্বর হচ্ছে দান কর রিটার্ন দাখিলের সময়। দান করটা কে নির্ধারণ করেন? উপকর কমিশনার নির্ধারণ করেন। মানে উপকর কমিশনার শুধু কর না, দান করটাও নির্ধারণ করেন, কারণ দানের সাথে করের একটা সম্পর্ক আছে। দান কর থেকে ম্যাথ আসবে না, হারটা আসতে পারে। তাহলে উপকর কমিশনার তিনি কি করেন? এই দান করটা নির্ধারণ করে থাকেন। তার অধিক্ষেত্র, সে যে অঞ্চলের অধিক্ষেত্রে আছে সেই অঞ্চলের দান কর যদি হয়, দান যদি দেখায়, রিটার্ন দেয়, সেগুলো তার কাছেই জমা দিতে হবে। এখন এই দান কর রিটার্ন কি সবাই দিবে না? যখন যিনি দান করবেন তিনি দান কর রিটার্ন দিবেন, তাহলে এখানে হচ্ছে যিনি দান করেন তার ক্ষেত্রে এই আইনি বিষয়টা আছে। যিনি দান করবেন তিনি দান কর দিবেন, তার আয় থেকে দান কর দিয়ে দিবেন, যে দান করেছেন দান করটা দিয়ে দিবেন। যিনি দান প্রাপ্ত হবে তার তো আর কর নেই, তিনি দান করবেন তিনি দান কর দিবেন আইন অনুযায়ী।
এবং দান কর রিটার্নটাও তিনি দিবেন। কিন্তু দান কর কি সব সব ক্ষেত্রে দেওয়া লাগবে? না। নিম্ন বর্ণিত এই কৃত দানের ক্ষেত্রে ব্যক্তির, যে ব্যক্তি দান করবেন কৃত দানের ক্ষেত্রে দান অব্যাহতি দেওয়া আছে। এই ক্ষেত্রে অব্যাহতি মানে কি, আপনার রিটার্নও দেওয়া লাগবে না, আপনার দান করও দেওয়া লাগবে না। অব্যাহতি মানে হচ্ছে আপনার রিটার্নও দিতে হবে না, আপনার দানও দিতে হবে না। দান করের সাথে আয়করের সম্পর্ক হচ্ছে দান করটা আলাদা একটা সব, আয়কর হোক বা না হোক দান কর হলে দান কর দিবেন। ঠিক আছে, আয়করের সাথে ওই সম্পর্ক না যে আয়কর না দিলে দান কর দেওয়া লাগবে, বিষয়টা এরকম না। দানের সাথে হচ্ছে দান করের সম্পর্ক, আপনি দান করেছেন কিনা, আপনার দানটা করযোগ্য কিনা। তার নিচের যে খাতগুলো আছে এখানে হচ্ছে দানটা অব্যাহতি আছে, কর না, এটা আপনাদের প্রশ্ন আসবে। হ্যাঁ, দান গ্রহীতার আয়কর এটা তো অবশ্যই দিতে হবে। এক নম্বর হচ্ছে দানকৃত সম্পদ বাংলাদেশের বাহিরে হলে আপনার দান কর দিতে হবে না, যেহেতু সম্পত্তিটা বাহিরে দান করেছেন এবং সেটা বাহিরে। আমি এই প্রশ্ন শেষ করিনি, আপনারা যা প্রশ্ন করতেছেন একটু পরে আসে, প্লিজ আগে আপনি অ্যান্সারটা শুনুন, তারপরে প্রশ্নটা করুন। যদি এভাবে যেটা আমি আলোচনা করতেছি যে এই দানকর কিভাবে নির্ধারিত হয়, পরে আসে, আপনি আগে প্রশ্ন করলে তাহলে আমরা কিভাবে বলেন ক্লাসটা শেষ করব। আমাদের টপিকটা শেষ করা গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষায় ফার্স্ট প্রায়োরিটি যে আমরা টোটাল সিলেবাসটা, আজকে আমাদের ব্রড প্রশ্ন শেষ হচ্ছে, আগামীকাল আমরা ম্যাথ করব। আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত আপনি ব্রড প্রশ্নগুলো আবার রিভিউ করবেন, আমরা ভিডিও দিয়ে দিব, এই কাজগুলো করতে হবে আমাদের প্ল্যানিং অনুযায়ী। ঠিক আছে, প্ল্যানিংটা আপনারা দেখেছেন, আমি যে এত চেষ্টা করে প্ল্যানিং করেছি, প্রতিটা প্রশ্ন আপনাদের এখন আবার রিভিউ করেছি অল্প সময়ের মধ্যে। এই যে প্রায় আমরা 2 ঘন্টার বেশি অলরেডি ক্লাস নিচ্ছি, 2.5 ঘন্টা একটা একটা না ক্লাস না, খুবই কঠিন ব্যাপার। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের জন্য। প্রয়োজনে এটা করেন, এরপরে আবার ভিডিও দেখেন, তারপরে আবার আমি প্রশ্ন সুযোগ দিই আধা ঘন্টা, তখন প্রশ্ন করবেন। আর পড়া শেষ হলে, একটা প্রশ্ন শেষ হলে আমি বলবো যে যদি না বোঝেন প্রশ্ন করেন, দেন আপনি প্রশ্ন করেন, তাহলে সুবিধা হবে, লেকচারের মাঝে না করি আমরা। আশা করি সবাই ভালো করে বুঝতে পারছে কথাটা। তাহলে এক নম্বর হচ্ছে দান কর যদি দান করের বাহিরে অবস্থান হয়। দানকৃত সম্পদ যদি বাংলাদেশের বাহিরে হয় দান কর নাই। যদি আপনার স্থানীয় কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন যেগুলো কর্তৃপক্ষ আছে তাদেরকে দান করেন, দান কর নাই। এবং এই কোন তহবিল বা প্রতিষ্ঠান হয়, তহবিলগুলো কি কি, যেমন আহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, আহ তারপর হচ্ছে আপনার সরকার কর্তৃক পরিচালিত যে কোনো হসপিটাল, তার মানে এই যে যেগুলো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে, দাতব্য প্রতিষ্ঠান আছে যেগুলো দুর্যোগ মোকাবেলার প্রতিষ্ঠান, এরপর ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ আপনার এই প্রতিষ্ঠানগুলো যারা আছে, ঠিক আছে, এই প্রতিষ্ঠানগুলোতে দান করলে, এই যে ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান, এই সকল মোট আয়ের 20% বা 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি দান করতে পারবেন, যাহা কম 1 লক্ষ টাকার উপরে এই প্রতিষ্ঠান এই এই নম্বরে 1 লক্ষ টাকার বেশি দান করা যাবে না। অর্থাৎ ব্যক্তিগত যে আছে, যে এমন কোন ব্যক্তিগত ধর্মীয় প্রতিষ্ঠান ব্যতীত দাতব্য প্রতিষ্ঠান সরকারের সাথে সম্পৃক্ত এরকম প্রতিষ্ঠানে সর্বোচ্চ 1 লাখ টাকা আপনি দান করতে পারবেন। এক একজন এক এক ভাবে বললে তো আসলে খুব কঠিন হয়ে যায়। দুজনের কথা আমি কিভাবে শুনবো, একজন বলছে ছোট করেন, একবার বলছে ছোট করার দরকার নাই। আমার মনে হয় যেভাবে করাচ্ছি কারো অসুবিধা হচ্ছে না, কারণ বড় করলে আপনার প্রশ্নটা দেখতে সুবিধা হয়। তাহলে দান কার জন্য করযোগ্য না, মানে কোন কোন ক্ষেত্রে করযোগ্য না, এই
জিনিসগুলো বাংলাদেশের বাইরে দান করলে, স্থানীয় কর্তৃপক্ষকে দান করলে, যেমন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে, হসপিটালে দান করলে, দুর্যোগ মোকাবেলায় প্রতিষ্ঠানে দান করলে, এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যদি 20% আপনার ইনকামে দান করেন এবং তা 1 লাখ টাকার নিচে হয়, এটা অব্যাহত। 1 লাখ টাকার বেশি হলে আবার করযোগ্য আছে। এরপরে ভরণ পোষণের উদ্দেশ্যে যদি আপনি 20,000 টাকা পর্যন্ত দান করেন, এটা অব্যাহতি। এরপরে আপনার আপনার উপর যারা নির্ভরশীল এরকম ব্যক্তির বিবাহের সময় যদি 20,000 টাকা দান করেন বা বিমার পলিসিতে 20,000 টাকা দান করেন, এটা অব্যাহতি। উইল মূল্যে দান করেন, অব্যাহতি। মৃত্যু চিন্তায় দান করেন, এই শব্দগুলো মনে রাখবেন। উইল মূল্যে যদি দান করা হয়, অব্যাহতি। মৃত্যু চিন্তায় দান করলে অব্যাহতি। আর এখানে 8 জন ব্যক্তির কথা বলা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পুত্র কন্যা, পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোনের মধ্যে দান হলে এই দানটা অব্যাহতি, মানে এরা হেবা করতে পারবে। সেক্ষেত্রে আমাদের দান কর রিটার্ন নাই। তো মৃত্যুর সময় মানুষ দান করে যায় না যে আমি এখন মুমূর্ষু অবস্থায় আছি, আমি একটা দান করে গেলাম। তখন এখন তো মুমূর্ষু অবস্থায়, তার জন্য আর দান কর রিটার্ন নাই। পিতা মাতা, স্ত্রী, পুত্র কন্যাকে দান করছে, তার জন্য দান কর রিটার্ন নাই। তারপরে হচ্ছে ভরণ পোষণ দিচ্ছে, 20,000 পর্যন্ত দান করে দান কর রিটার্ন নাই। এরকম সর্বোচ্চ 20,000 পর্যন্ত দান করলে দান কর রিটার্ন দিতে হবে না, দান কর আরোপিত হবে না। তাহলে এখানে কিন্তু প্রতিষ্ঠানে আমরা লিখতেই পারবো মোটামুটি যে বাংলাদেশের বাইরে সম্পত্তি দান করলে দান কর দেওয়া লাগবে না, স্থানীয় কর্তৃপক্ষ থেকে দান করে দান কর দেওয়া লাগবে না, সরকারি অনুমোদিত যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, দান করলে দান কর দেওয়া লাগবে না। আপনাদের যেটা পড়াচ্ছি এটা প্রতিটা প্রশ্ন তো আপনার একটা প্রশ্ন, এখন যদি উইলে আপনি চলে যান, যেগুলো আপনার প্রয়োজন নাই, আননেসেসারি, সেগুলো আমি আলোচনা করতেছি না। এখন তো আপনার পরীক্ষায় পাশ করা দরকার ভাই। এখন আপনারা যেগুলো প্রশ্ন করতেছেন, এটা আসলে উত্তর দেওয়ার মতো না। আমি বললাম যে একটা লেসন শেষে প্রশ্ন করুন যদি ইমার্জেন্সি না হয়। সবাই দেখা যাচ্ছে যে আমরা এমন প্রশ্ন করতেছি যেটা আমাদের পড়াশোনার সাথে রিলেট না, পরীক্ষার সাথে সম্পর্কিত, যে উইল মূল্য কি। উইল মূল্য তো আপনার এখানে প্রশ্ন আসবে না। তাহলে আমরা এই এই বিষয়টা দেখবো, এখানে চার ধারায় দান থেকে আমাদের অব্যাহতি আছে। এই ক্ষেত্রগুলোতে দান করলে আমরা কি পাচ্ছি? দান থেকে অব্যাহতি পাচ্ছি। এছাড়া যে কোনো ক্ষেত্রে যদি আমরা দান করি তাহলে আর সেখানে আমরা অব্যাহতি পাবো না। এই উল্লেখিত অব্যাহতি ছাড়া কোনো আর্থিক বছরে যদি 20,000 টাকা মূল্যের আপনি দান করেন, সেক্ষেত্রে দান কর ধার্য হবে না। তার মানে সর্বোচ্চ আপনার তাদের ক্ষেত্রে অব্যাহতি হচ্ছে 20,000। মানে যে কোনো দান 20,000 পর্যন্ত অটোমেশন অব্যাহতি আছে, যেখানে আপনাকে দান করলে দান কর ধর্তব্য হবে না। এটা হচ্ছে বিষয়। এখন আসে দান করের হারটা কি, কত হারে আপনাকে দান করটা দিতে হবে। ঠিক আছে, দানের উপরে আপনার একটা তো অব্যাহতি সীমা আমাদের আছে আইনে, যে কোনো জায়গায় 20,000, কোনো জায়গায় 1 লাখ। এই অব্যাহতি সীমার পার হওয়ার অতিরিক্ত মূল্যের 5 লাখ পর্যন্ত 5%, মানে আমাদের অব্যাহতি মানে জিরো, এরপর থেকে ধরুন অব্যাহতি আছে 20,000, 20,000-এর পরে পরবর্তী 5 লাখ পর্যন্ত 5% হার। তাহলে 5 লাখ পর্যন্ত হার হচ্ছে 5% অব্যাহতির পরে। হয়ে গেল, তাহলে এই 5% যে স্ল্যাব হয়ে গেল, এটা শেষ হওয়ার পরে পরবর্তী এই যে অংশটা আছে, এই পরবর্তী মূল্য মানে এই 5 লাখের পরবর্তী যেটা আছে 10 লাখ পর্যন্ত, এটা হচ্ছে 10%। যে মনে রাখার একটা সিস্টেম আছে, 5 লাখ 5%, 5 লাখ পর্যন্ত 5% অব্যাহতির পরে পরবর্তী দ্বিতীয় স্ল্যাব 5 লাখে 5%। এরপরে দ্বিতীয় স্ল্যাব হচ্ছে 10 লাখ পর্যন্ত, 5 থেকে 10, মানে পরবর্তী স্ল্যাব তো 5 লাখে শেষ হলো, এর পরবর্তী 5 লাখ, এটা হচ্ছে 10%। এর পরবর্তী 20 লাখ, তার মানে 10 লাখ তো শেষ হলো, পরবর্তী এর পরের আমাদের 20 লাখ একদম আয়কর আইনের স্ল্যাবের মধ্যে 15%। আর এই 20 লাখের উপরে যা হবে 20%। 20 লাখের উপরে যদি দান করা হয় তাহলে কত পার্সেন্ট? 20%। এটা হচ্ছে স্ল্যাব রেট অব্যাহতি দেওয়া দেওয়ার পরে।
আমরা একটা প্রশ্ন অনেকবার রিপিট করি, একটা কথা আশা করা যায় যে আপনার প্রশ্ন থাকার কথা না। অপ্রাসঙ্গিক একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, তা আমি জানি, কিন্তু সবকিছু এখন ভাই বলা যাবে না। কারণ আপনাদের পরীক্ষার জন্য যা ইম্পর্টেন্ট, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু কিন্তু আমি বলে দিচ্ছি, এর বাইরে আসবে না এইসব। এজন্য আপনার অযথা আহ, প্রশ্ন করলে এখন থেকে আমি ওইভাবে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবো আর কি। তাহলে আমরা দান করার হারটা পরীক্ষা আসতে পারে, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা আসতে পারে, দান করার হারটা পরীক্ষা আসতে পারে। তাহলে আমাদের অব্যাহতির পরে আমাদের পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের হচ্ছে 5%। অব্যাহতি যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 1 লক্ষর পরের 5 লাখ, 1 লক্ষ পর্যন্ত শূন্য, পরবর্তী 5 লাখ পর্যন্ত, এই 1 থেকে 5 লাখ 6 লাখ, অর্থাৎ পরবর্তী 5 লাখ পর্যন্ত আমাদের ট্যাক্স রেট হচ্ছে 5%। এভাবে মনে রাখবেন। তাহলে পরবর্তী 5 লাখে 5%, পরবর্তী 5 থেকে 10 লাখ এর মাঝে যে অ্যামাউন্ট আসবে এটার উপর 10%, এবং পরবর্তী 20 লাখ, ঠিক আছে, এই পরবর্তী 20 লাখ মানে কি, 10 লাখের পরবর্তী 20 লাখের পর 15%, এরপরে 20 লাখের পরে অবশিষ্ট যা থাকবে এটার উপর আমাদের 20% আমাদের ট্যাক্স হয়ে যাবে। আবারও বলি, এখানে কি বলছে, দানের উপর অব্যাহতি সীমার মূল্যের অতিরিক্ত, এখানে কি শব্দটা আছে, অতিরিক্ত। তার মানে যা অব্যাহতি সেটা তো আপনি সুযোগ পাবেন, এর অতিরিক্ত 5 লাখ পর্যন্ত যদি আপনার অব্যাহতি থাকে 20,000, তাহলে 20,000 আপনার বাদ যাবে। তাহলে আপনার থাকলো টোটাল দান 5,20,000, তাহলে আপনার 20,000 বাদ যাবে, কারণ 20,000 অব্যাহতি আছে ধরেন এই ক্ষেত্রে। তাহলে 20,000 পরবর্তী 5 লাখ পর্যন্ত আপনার এটা হচ্ছে, এটা 5%, ঠিক আছে। এবার স্ল্যাব রেট, এর পরবর্তী 5 লাখে আপনার 10%, এর পরবর্তী 10 লাখে আপনার 15%, এর পরবর্তী যদি ট্যাক্স যেভাবে কাউন্ট করছে ওভাবে কাউন্ট করি, অবশিষ্ট যে অংশ থাকবে তার উপর 20%। অব্যাহতি একটু আগে আমি দেখালাম যে অব্যাহতি কতটুকু, অব্যাহতি এখানে দেওয়া আছে, অব্যাহতি সে বাজার নিম্নে দানের ক্ষেত্রে অব্যাহতি, একটু আগে যা আলোচনা করলাম এখানে হলো অব্যাহতি। এখানে অব্যাহতি যেমন এখানে কোনো জায়গায় বলা আছে 20,000 পর্যন্ত অব্যাহতি, প্রায় 1 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি, যেটা অব্যাহতি আর দেওয়া আছে। আর যেখানে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমাদের আর প্রয়োজন নাই। ওকে, তাহলে আমরা মোটামুটি আকারে দান করটা শেষ করছি। আমাদের লাস্ট প্রশ্ন, এটা 2 স্টারদের, এটা 3 স্টার মানে প্রশ্ন নয়, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 2 স্টার মানে প্রশ্ন, এই 2 স্টার মানে প্রশ্ন আপনি মার্ক করেন। হ্যাঁ, 3 লাখ, এটা 15,000 টাকা হবে, ঠিক আছে। এখন দেখেন, আমাদের এই ব্রড প্রস্থের লাস্ট প্রশ্ন, ব্রড প্রস্থ আমরা মূলত আলোচনা করছি 15টা। এখন এই 15টা বলতে কি আপনাকে 15টাই বুঝছেন না, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। এটা শর্ট নোট আছে অনেকগুলো, একটা ধারার সাথে অনেকগুলো রিলেট করে। মোটামুটি আপনার এখানে টোটাল প্রিপারেশনের ধরেন 50% ইনকাম ট্যাক্সে শুধু হয়ে যায় আমাদের আমাদের এই 15টা ব্রড প্রশ্ন পড়ে। আর এটার অনেকগুলো অংশ আছে। দান কর আদায় মিসিং না আপনার, প্রথমে দান কর আদায় এটা বলেছি, এই যে দান কর আদায় 6 নম্বর পয়েন্ট, আপনি খেয়াল করেন নি, দান কর আদায় নির্ধারিত অধিক্ষেত্রে উপকর কমিশনার আদায় করে থাকবেন, এটি এই পদ্ধতি। দেখ আমরা এখন সবকিছু আছে ইনশাল্লাহ, ওইভাবে সাজানো, অনেক সিস্টেম করে আপনাদের প্রশ্নগুলো সাজানো হয়েছে। এটা আমাদের লাস্ট প্রশ্ন। তাহলে আরেকটা 10-15 মিনিট আমাদের মনোযোগ থাকবে তো ইনশাল্লাহ। আমরা তো অনেকক্ষণ ক্লাস করলাম, প্রায় 2 ঘন্টার বেশি, আচ্ছা 2 ঘন্টার অলরেডি পার হয়ে গেছে। লাস্ট প্রশ্ন এতটুকু আমরা বুঝি, এরপরে আমরা কালকে রেকর্ডিংটা দেখে এরপর যদি প্রশ্ন থাকে আবার নেক্সট ক্লাসে শুরুতে করবে ইনশাল্লাহ। 3 স্টার যেটাই দিয়েছি এখানে, আমি 3 স্টার, এটার আগে এটা 3 স্টার দিলাম, এই যে যেটা 3 স্টার এটা মার্ক করা আছে, আপনি রেকর্ডেড দেখলে সেখানে মার্ক ভালো করে পেয়ে যাবেন।
আর কোনো আজকে আমরা প্রশ্ন নিব না, প্লিজ প্রশ্ন সবাই অফ করেন, লাস্ট আমরা এটা করে আমরা শেষ করব। অগ্রিম আয়করটা কি? অগ্রিম আয়কর পরিশোধের বিধান আলোচনা করো। অ্যাডভান্স আয়করটা হচ্ছে, দেখেন অগ্রিম আয়কর আমাদের সেকশন 154 বলা আছে। এখানে কি বলা আছে, যদি কোনো ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয় বর্ষে মোট আয় 6 লাখ টাকার অধিক হয়, তাহলে তাকে চলমান অর্থ বছরে অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে, এতটুকু লিখবেন। অগ্রিম আয়কর অর্থ, যদি কোনো ব্যক্তির সর্বশেষ কর বর্ষে 6 লাখ টাকার বেশি আয় হয়, তাহলে তাকে অগ্রিম আয়কর করতে হবে। অগ্রিম আয়কর কি করতে হবে? পরিশোধ করতে হবে। অগ্রিম মানে কি? আগে দেওয়া, যে আয়করটা আমাদের আগে দিতে হয়, অগ্রিম পরিশোধ করতে হয়। এটা সেকশন 154 বলা আছে। কিন্তু যদি তার কৃষি থেকে ইনকাম হয়, শুধুমাত্র কৃষি থেকে ইনকাম হয়, তাহলে 8 লক্ষ টাকার বেশি হলে আমাদের অগ্রিম আয়কর দিতে হবে। তাহলে দুইটা বিষয় বললাম, যে সাধারণ সবার ক্ষেত্রে 6 লাখ টাকার বেশি ইনকাম হলে অগ্রিম আয়কর দিতে হবে। আর যদি কৃষক, মানে তার একমাত্র ইনকাম সোর্স হচ্ছে কৃষি, তার ক্ষেত্রে আমাদের 8 লাখ টাকার বেশি আয় হলে আমাদের অগ্রিম আয়কর দিতে হবে। যার একমাত্র ইনকাম সোর্স কৃষি, তার ক্ষেত্রে 8 লাখ টাকার বেশি হলে আমাদের অগ্রিম আয়কর দিতে হবে। এছাড়া যেগুলো অব্যাহতি, যেমন মূলধনী আয়, ঠিক আছে, অব্যাহতি নাই, এই যে মোট আয় বলতে আমাদের এটা বোঝাচ্ছে, এটা মূলধনী আয় বা এককালীন আয় এটাও বোঝাচ্ছে। এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এতটুকু লিখবো ইনশাআল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তির, এটা এক কথায় আসতে পারে, কত লাখ টাকার বেশি সর্বশেষ আয়ের বর্ষে ইনকাম হলে অগ্রিম আয়কর দিতে হয় 6 লাখ টাকার বেশি। আর কৃষির ক্ষেত্রে 8 লাখ টাকার বেশি ইনকাম হলে অগ্রিম আয়কর দিতে হয়। এখন অগ্রিম আয়কর আমরা কিভাবে নির্ধারণ করি? ধারা 155 বলা আছে। অগ্রিম আয়করের নির্ধারণের পদ্ধতি হলো, সর্বশেষ আয় বর্ষে যে কর পরিশোধ করছি, এটা প্রযোজ্য কর সর্বশেষ আয় বর্ষে। আর এই আইনের উৎসে কর বা অগ্রিম কর, আমার যেটা উৎসে কর হয়ে যায়। উৎসে কর মানে কি? যে আমি ট্যাক্স ইতিমধ্যে পে করেছি, তাহলে আমাদের যদি উৎসে কর্তন থাকে, অগ্রিম আয়কর দেওয়ার ক্ষেত্রে উৎসে করটা মাইনাস করে অগ্রিম ট্যাক্স দিতে হবে। কারণ যদি আমি উৎসে কর দিয়ে দিই আবার অ্যাডভান্স ট্যাক্সও দিয়ে দিই, তাহলে দুটো হয়ে যাবে। এই জন্য আমার মনে রাখতে হবে, আমার অগ্রিম, ধরেন আমার ট্যাক্স আসছিল, এখানে এক্সাম্পল দেওয়া আছে নিচে, ট্যাক্স আসছিল 40,000, আমার উচ্চে কর্তন ছিল 20,000, তাহলে আমার অগ্রিম করের বেজ হবে 20,000। 20,000 টাকা আমি অগ্রিম কর দিব, আমাকে টোটাল 40,000 দিব না। তাই এই সূত্রটা এখানে বলছে যে উৎ- প্রযোজ্য কর মাইনাস উচ্ছে কর, প্রযোজ্য কর মাইনাস উচ্ছে আয় কর সমান সমান অগ্রিম কর। আমার উপর যে হারে কর হবে, সেই কর এখান থেকে যদি আমি উৎসে করে মাইনাস করি, তাহলে আমাদের হয়ে যাবে এটা অগ্রিম আয়কর। এই অগ্রিম আয়কর 4টে কিস্তিতে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। 4টে কিস্তিতে, একটা 15ই সেপ্টেম্বর 25%, এটা সমহারে দিতে হয় সমানভাবে। ধর এখানে 20,000 টাকা অগ্রিম আয়কর হলো, তাহলে 5,000 করে 4 ভাগ করে 5,000 করে দিয়ে দেবো। 15ই সেপ্টেম্বর একটা 25%, 15ই মার্চ 25%, 15ই জুন 25%। এই 4টা কিস্তিতে আমাদের অগ্রিম আয়কর দিতে হবে 25%, 25%, 25% করে। তাহলে অগ্রিম আয়করটা আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে আমাদের 25% করে করে 4টা কিস্তিতে সমহারে আমাদের অগ্রিম আয়কর দিতে হবে। এবং আমরা যদি অগ্রিম আয়কর এই প্রাক্কলন করি, আমাদের তো প্রাক্কলন হিসাব করতে হবে, এটা অবশ্যই আমাদের আহ মোট যে আয়কর, এটার 75% হতে হবে। যদি এর কম হয়ে যায়, তাহলে আমাদের জরিমানা দিতে হবে। এটা হচ্ছে 2%, যে পরিমাণ কম হবে সেই পরিমাণের উপর আমাদের 2% জরিমানা দিতে হবে। এখানে বলা আছে যে আমাদের তখন আমাদের 2%, আরে 2% ধরার দরকার নেই, এখানে খিলাফি করদাতা হিসেবে গণ্য হবে। এখানে একটা এটা পড়ে, যে অগ্রিম করে যদি আপনি কিস্তিতে ব্যর্থ হন, তাহলে আপনার কে বলা হবে? খিলাফি করদাতা। তাহলে এখানে দুইটা অংশ খুব গুরুত্বপূর্ণ, যতটুকু আমি দাগাই দিলাম, যে আমাদের
প্রথম কথা হচ্ছে অগ্রিম আয়কর। আমার অগ্রিম আয়করটা কি? অগ্রিম আয়করটা মানে যে করটা আমাকে অ্যাডভান্স দিতে হয়। এই সুদ হচ্ছে 2%, ঘাটতি থাকলে উহার উপর সুদ, এটা হলো 2%, এটা একটু বলে দিই। 2%। আর নতুন যারা থাকবেন, যারা ধরেন এই বছরই ট্যাক্স দিবেন, তারা তো আর আগে 6 লাখ টাকা ইনকাম করেন নাই, এই বছরই ফার্স্ট রিটার্ন দিবে, তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তাদের ক্ষেত্রে তারা অগ্রিম আয়কর এস্টিমেটিং করবেন, প্রাক্কালন করবেন। আইনের শব্দ হচ্ছে এস্টিমেটিং করা, মানে প্রাক্কালন করা। তারা নিজেরা নির্ধারণ করবে যে তাদের আয় আসলে 6 লাখ ক্রস করবে কিনা। যদি ফার্স্ট টাইম রিটার্ন হয়, যদি ক্রস করে, সেই অনুযায়ী তিনি অগ্রিম ট্যাক্সটা দিয়ে দিবেন। তাহলে তারা হচ্ছে প্রাক্কালন করবেন। এখন অগ্রিম ট্যাক্স বুঝালাম যে 6 লাখ টাকা বেশি যদি গত বছরের, গত আয় বর্ষে, মানে আমাদের ইনকাম ইয়ার 6 লাখ টাকার বেশি ইনকাম হয়, তাহলে আমার অগ্রিম কর দিতে হবে। আর যদি শুধু কৃষি থেকে 8 লাখ টাকার বেশি ইনকাম হলো, অগ্রিম কর দিতে হবে। ঠিক আছে। আর অগ্রিম ট্যাক্স পরিশোধন বা অগ্রিম ট্যাক্সটা আমাদের নির্ধারণ করার পদ্ধতি কি? আমরা সর্বশেষ আয় বর্ষের যে কর হবে, সেখান থেকে আমরা উৎসে কর্তন, এই সপ্তম অংশ যেখানে দেখবেন, আমি আজকে শুরুতে বলেছি, মানে উৎসে কর্তন বাদ দিয়ে আমাদের অগ্রিম কর নির্ধারণ করতে পারে। 2 নম্বর এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে 4টা কিস্তিতে অগ্রিম ট্যাক্স পরিশোধ করতে হয়। একটা 15ই সেপ্টেম্বর, একটা 15ই ডিসেম্বর, 15ই মার্চ, 15ই জুন। যদি ছুটির দিন হয়, পরবর্তী দিন অগ্রিম কর দিতে পারবে, সমস্যা নেই। এই যে নতুন করদাতা হলে তিনি অগ্রিম ট্যাক্স প্রাক্কালন করবেন, যে আমি এত টাকা অগ্রিম ট্যাক্স দেবো, কারণ আমার পর এত, কারণ প্রথম টাইম তো তিনি তো আর বুঝতে পারবেন না যে আমার ট্যাক্স কত হতে পারে। সেভাবে প্রাক্কালন করে অগ্রিম কর দিয়ে দিবেন। এই যে নতুন করদাতার ক্ষেত্রে অগ্রিম ট্যাক্স এখানে বলা আছে। এই যে তার প্রাক্কালিত মোট আয়, যদি তিনি যদি মনে করেন তার 6 লাখ টাকার উপরে ইনকাম হবে, তিনি এটাকে প্রাক্কালন করবেন। প্রাক্কালন করে তারপরে তিনি তার নিজের অগ্রিম ট্যাক্স নিজেই নির্ধারণ করবেন। অগ্রিম ট্যাক্স কিন্তু উপকর কমিশন নির্ধারণ করে দিবে না, তার নিজের অগ্রিম ট্যাক্স নিজেকেই নির্ধারণ করতে হবে। এটাকে বলা হয় এস্টিমেটিং করা, প্রাক্কালন করা। প্রাক্কালন করে নির্ধারণ করতে হবে। ঠিক আছে। আর অগ্রিম ট্যাক্সের কিস্তি যদি আপনি দিতে ব্যর্থ হন, তাহলে এই 15 তারিখ যে কিস্তি আছে, 15ই সেপ্টেম্বর, 15ই ডিসেম্বর, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? তাকেই দিতে হবে। আগের বছরের ইনকাম, হ্যাঁ। নির্দিষ্ট তারিখে আমাদের অগ্রিম ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আমাদের নির্ধারিত তারিখ এখানে দেওয়া আছে, 15ই সেপ্টেম্বর, 15ই ডিসেম্বর, 15ই মার্চ। এগুলোর ক্ষেত্রে আমাদের অগ্রিম ট্যাক্স গুলো দিয়ে দিতে হবে। 4টি তারিখের আমাদের, এর আগে দিতে পারবেন, পরে দিতে পারবেন। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে কর বর্ষ। হ্যাঁ, অগ্রিম ট্যাক্সটা আগের থেকেই আপনাকে অ্যাসেসমেন্ট করে হিসাব করতে হবে। 6 লাখ টাকা হচ্ছে করযোগ্য ইনকাম। যে পরিমাণ অগ্রিম ট্যাক্স দেন নাই, এটার উপরে আপনার ইন্টারেস্ট যদি অ্যাপ্লাই হয়, আমাদের ইন্টারেস্ট সব ক্ষেত্রে 2%। ঠিক আছে। করযোগ্য আয় তো আপনারা বুঝেছেন যে তার কিছু অব্যাহতি আয় থাকে, টোটাল কি হচ্ছে করযোগ্য ইনকাম। 156 নতুন করদাতা, যারা নতুন করদাতা, ওদের তো গত বছরের ইনকাম ছিল না। আমাদের শর্ত কি যে গত বছরে 6 লাখ টাকা ইনকাম থাকলে আমরা অগ্রিম ট্যাক্স দিব, কিন্তু তাদের গত বছর তো কোনো ইনকাম ছিল না, এই বছরই নতুন দেবে। তখন তারা কি করবেন? তারা এই অগ্রিম আয়করকে প্রাক্কালন করবেন, প্রাক্কালিত, যে আমার এই বছরে এত টাকা ইনকাম হতে পারে। আগে ধারণা করবে নতুন করদাতারা যে আমি এই বছর কর দেবো, তাহলে আমার ইনকাম কত, 10 লাখ হতে পারে, তাহলে আমি অগ্রিম ট্যাক্স দিব। যদি 6 লাখ টাকার নিচে হয়, তাহলে আমার অগ্রিম ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই। অগ্রিম ট্যাক্স 155 ধারাতে,
এই যে 155 ধারা, এটা তো ধারা তো আমি পড়ালাম, 155 ধারা, এই যে পরিশোধের সময়, এটা অগ্রিম করে পরিমাণ তার পরিশোধের সময়, 155 ধারা। আর অগ্রিম ট্যাক্স কি, এটা হচ্ছে 154 ধারা। দুইটা ধারাই পড়াইছি, সিস্টেমও পড়াইছি। তাহলে আমাদের এখান থেকে আমরা 3 স্টারে যে সকল প্রসেসি, তার মধ্যে আমাদের অগ্রিম ট্যাক্স ছিল 2 স্টার মানের, এর মধ্যে আমরা সবগুলো দাগাই দিচ্ছি। তারপর আরেকবার আমরা বলি যে 3 স্টারের যে প্রসেসি, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের যে প্রশ্ন ছিল। আগামীকালকে আমরা এই যে যে টোটাল প্রশ্নগুলো পড়িয়ে এলাম, এটা আজকে তো আমরা প্রথম 7টা প্রশ্নের অ্যান্সার দিয়েছি, যাদের প্রশ্ন ছিল 7:30 এসেছেন। আগামীকাল বাকি যেটা আছে, যার প্রশ্ন উত্তর পর্ব থাকবে, একদম সন্ধ্যা 7:30টায় তারা চলে আসবে। আধা ঘন্টা আমি সকল প্রশ্ন আপনার পড়ার পরে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। ধারা লেখার দরকার নাই, ঠিক আছে? ধারা লিখতে গেলে আপনার এখন মুখস্থ করতে হবে, এটা ভুল হওয়ার সম্ভাবনা। যতক্ষণ ধারা মুখস্থ করবেন, এর মধ্যে আপনি এখন অনেক কিছু রিভাইজ করতে পারেন, পড়তে পারবেন। আপনার এত ধারার মুখস্থ দরকার নেই। ধারা লিখলে যে খুব বেশি মার্ক পাওয়া যাবে, বিষয়টা এরকম না। বিষয়বস্তুটা পারলেই আপনার হবে। তারপরে ধারার প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আপনি থিওরিটা পড়েন, আর আমরা যেভাবে বুঝাইছি, সেইভাবে করে আপনি আহ এটা করেন। এখানে এমন ভাবে করা হয়েছে যে এর বাইরে কিছু, অগ্রিম আয়কর করযোগ্য আয়ের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে সব আয়ের ক্ষেত্রে বললাম। শুধু কৃষির ক্ষেত্রে আমাদের যদি একজন ব্যক্তি কৃষি ইনকাম থাকে, সেক্ষেত্রে 8 লাখ টাকা, এবারে সব আয়। আপনারা বোঝার পরেও একই বিষয় চলে আসছে, যাই হোক। এত প্রশ্ন না, আজকে আমরা মাত্র 5-6টা প্রশ্ন পড়িয়েছি। এটা একদিনে অবশ্যই আপনাকে শেষ করতে হবে প্ল্যানিং অনুযায়ী। এখন তো পরীক্ষায় 1 মাস নাই যে স্যার পরের দিন কিছু করেন, পরের দিন, এরকম না। আমাদের এটা অবশ্যই একদিনই শেষ করতে হবে, এবং এটা আমরা শর্টলি পড়াইছি, যে মূল পয়েন্ট গুলো পড়াইছি। আপনারা নিজেরাই অনেক এক্সট্রা প্রশ্ন করে, এটা দরকার নাই তো। আমাদের এখন দরকার পরীক্ষায় পাশ করা। পরীক্ষায় পাশ করতে যে আমরা যতটুকু নিড, আমি মার্ক করে করে দিচ্ছি, অনেকটা ছোট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে সেই বিষয়গুলো আপনি পড়বেন। আপনাদের পড়ার সিস্টেম হচ্ছে, আমরা রাত 8টার পূর্বে মূল ক্লাস নেই না তো। আপনি আজকে দেখেছেন আমাদের ক্লাস শিডিউল হচ্ছে 7:30 থেকে 8টা পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসের রিভিশন বা কোশ্চেন নিই। এরপরে 8টার থেকে 10টা পর্যন্ত মূল ক্লাস, 2 ঘন্টা মূল ক্লাস। টোটাল 2.5 ঘন্টা আমি একটানে আপনাদের সাথে ছিলাম, সেশন নিয়েছি। আমি নিজে পরিশ্রম করতেছি। এখন আপনারা যদি মনে করেন যে পড়তে পারবো না, তাহলে তো আসলে হবে না। আমি 2 ঘন্টা পড়াচ্ছি, আপনি আবার কালকে সকাল থেকে শুরু করে এই সন্ধ্যা পর্যন্ত এর সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় বের করে এটাকে রিভাইজ করেন, ভিডিওটা দেখেন। আশা করা যায় হয়ে যাবে। এরপরে যদি 2-1টা প্রশ্ন থাকে, কালকে 7:30 থেকে 8টার মধ্যে চলে আসেন, করেন। এরপরে আমরা 2 ঘন্টা আগামীকাল ম্যাথ ধরবো, ইনকাম ট্যাক্সে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এর আগে আপনি এই ব্রড প্রশ্ন যা আছে এটা শেষ করে ফেলেন। ব্রড প্রশ্ন কিন্তু মিনিমাম 20 থেকে 30 মার্ক থাকে। সো আপনাকে সিরিয়াসলি এটাকে শেষ করতেই হবে, আর কোনো ওয়ে নাই। একটা দিন আপনি সময় নেন, এই 7 দিন আপনি চ্যালেঞ্জের একটা দিন নিয়েছেন। আমরা বলেছি চ্যালেঞ্জ কোর্স। চ্যালেঞ্জ কেন, যে প্রতিদিন আমরা এতটুকু শেষ করবই। তো এই যে শেষ করবেনই আপনি, এই যে আপনার স্পৃহা, এটা কমে গেলে হবে না। অবশ্যই আপনাকে শেষ করতে হবে। শেষ করবেন। রেকর্ডেড ভিডিও আমি দেখেন, ভিডিও আজকে রাত্রে হচ্ছে, আমি কাল সকালের মধ্যে আপনাদেরকে ভিডিওগুলো কনভার্ট করে ঠিক করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব। আমরা সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য করতেছি, পরিশ্রম করতেছি। পাশাপাশি আপনাদের জন্য একটু আপনারা নিজেরাও যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সহায় হবেন। আল্লাহ আপনাদের সফলতা দিবেন, সে আশা রাখছি। আশা করি সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে, এজন্য আপনাদের কে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।